বাচ্চা যদি আজকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হয় তার মানে কি সে মানুষ হবে না? নট এট অল। বাবা মারা ভাবে তাদেরকে প্রেশার দিলে বাচ্চাদের অনেক বেটার হয়। ইট ইজ আউট অফ প্রেশার, out of competition pressure, out of peer pressure, out of societal pressure, out of parental pressure. Holding hand of the child and saying, আমি আছি তোমার পাশে, তুমি এগিয়ে চলো. That is very important. তো একটা বাচ্চার জীবনটাকে স্ট্রাকচার করতে গেলে কি কি জিনিস করতে হয়, কি কি জিনিস থাকা উচিত তার রুটিনের মধ্যে? বাচ্চাকে রুটিনে ফেলার জন্য ভেরি ইম্পর্টেন্ট হলো বাবা মাকে ডিসিপ্লিন হতে হয়। বাবা মা ইজ দ্য মিরর অফ আ চাইল্ড। পেরেন্টিং কত ধরনের হয়? একটা হলো অথরিটেটিভ পেরেন্টিং, অথরিটেরিয়ান পেরেন্টিং হয়। বর্তমান যুগে মডার্ন টাইমসে শাসন কিভাবে করা উচিত? বাচ্চাদেরও গোল সেটিং করা যেতে পারে। এমনি করে যদি আমরা দিয়ে দিই সেটাকে প্যাম্পার হয়, এটা রিওয়ার্ড হিসাবে বলে ও বলে আমি এটা পেয়েছি বিকজ আই হ্যাভ অ্যাচিভ দিস। যে বাড়িতে রেগুলার বাবা মায়ের মধ্যে ঝগড়া হয় সেই বাড়িতে বাচ্চার মনে সেটা কি প্রভাব পড়ে? বাচ্চারা কি আজকাল একটু বেশি সেনসিটিভ হয়ে যাচ্ছে? একটা কনভারসেশন হলে কোথায় একটা লাইন টানতে হয় উই ডোন্ট নো। ফ্রেন্ডস তো being, again I repeat, being friendly is important, but don't be friends. Child anxiety শুরু হয় 8 মাস বয়স থেকে বাচ্চার। ব্রোকেন ফ্যামিলি বাচ্চাদের মেন্টালিটি কিভাবে পাল্টে যায়? ওদের যে বাবা মার ওপরে যে কম্প্যাশন, বাবা মার ওপরে যে ভালোবাসা, এবং বয়স হয়ে গেলে বাবা মাকে যে দেখা, যে রেসপন্সিবিলিটি জ্ঞানটা ওদের মধ্যে অনেকটা কমে যায়, অনেকটা কি একদমই কমে যায়। ফোকাসের FOCUS। এবার এটার একটা ফুল ফর্ম, এক্সপ্যান্ডেড ফর্মটা আমি একটু বলি। ছোট্ট থেকে ইউ শুড বি অ্যালার্ট হোয়াট ইজ গোয়িং অ্যারাউন্ড ইয়োর চাইল্ড। প্রোটেক্টিভ বাট নট ওভার প্রোটেক্টিভ, নট অবসেসড। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। বেশ কিছুদিন ধরেই আমার মনে হচ্ছিল আমাদের কন্টেম্পোরারি এবং রিসেন্ট কিছু ইভেন্ট এবং অ্যাক্টিভিটি নিয়ে কথা বলা ভীষণ প্রয়োজন, মন নিয়ে কথা বলা ভীষণ প্রয়োজন। আর সেই জন্যেই আমাদের আজকের অতিথিকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। আজকে আমার অতিথি ডক্টর পারমিতা ভট্টাচার্য, হু ইজ আ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, HRBP প্রফেশনাল, মাস্টার স্পিরিচুয়াল লাইফ কোচ, কর্পোরেট স্ট্র্যাটেজিস্ট, অথর, রাইটার, এন্টারপ্রেনর। আজকে আমরা তার সঙ্গে কথা বলবো মনের বিভিন্ন বিষয় নিয়ে। পারমিতা দি, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তুমি কিংস কলেজ লন্ডনে পড়াতাম? এটা কবে নাগাদ? আমি পড়িয়েছি তখন 98, 99 এরকম হবে। নিজে পড়িয়েওছি, ইন্টার্ন করেছি ওখান থেকে। তারপর ওখান থেকে দেশে ফেরা, সেখানে খানিকক্ষণ আরো পড়া, তারপর ওখান থেকে আবার আমি বাংলাদেশে যাই। I have been globe trotting for quite a long time. তো বাংলাদেশ থেকে আবার অন্য দেশে আমি ঘুরেছি কাজের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে। ইন্ডিয়াও তো অনেক জায়গায় কাজ করেছি, যেরকম কলকাতায় কাজ করেছি, কলকাতার বাইরেও কাজ করেছি। তো এক্সপিরিয়েন্স অনেক, কর্পোরেটসে অনেক, আমার নিজের ক্লিনিক্যাল ফিল্ডেও অনেক দিনের এক্সপিরিয়েন্স, অ্যারাউন্ড 25+ years এক্সপিরিয়েন্স হয়ে গেল। So I might not look that old, but I am. But again, নাইস মিটিং ইউ স্যার। সেম ইয়ার। আচ্ছা দিদি, আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের মন। হ্যাঁ, বাচ্চাদের শিশু মন তো বলে ভীষণ কোমল হয়, ভীষণ নরম হয়, যে কোনো জিনিসের ছাপ পড়ে যায় খুব দ্রুত। তো সেক্ষেত্রে তাদের মনের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে তাদের পেরেন্টসরা। তো এই পেরেন্টিং ব্যাপারটা কি এবং পেরেন্টিং কিভাবে করতে হয়, পেরেন্টিং কত ধরনের হয়, সেগুলো নিয়ে যদি আমরা কথা বলি। ওয়েল, পেরেন্টিং কথাটা হলো, পেরেন্টস মানে বায়োলজিক্যাল বাবা মা নাও হতে পারে। পেরেন্টস মানে একটা বাচ্চাকে ছোটবেলা থেকে মানুষ করা, তাকে জন্ম দেওয়া বা তাকে অ্যাডপ্ট করা। এবং তাকে মানুষ করা মানে তাকে শুধু খাওয়া দাওয়া করানো নয়, তার বিহেভিয়ারাল অ্যাট্রিবিউটস দেখা, তার হ্যাবিচুয়াল অ্যাট্রিবিউটস দেখা, তার ফাংশনাল অ্যাট্রিবিউটস দেখা, তার মেন্টাল অ্যাট্রিবিউটস দেখা, অ্যান্ড তার ওভারঅল ডেভেলপমেন্ট দেখা। এটা মূলত আমরা ডিফাইন করি অ্যাজ পেরেন্টিং। এবং পেরেন্টিং করতে করতে আমাদের, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে দুটো পেরেন্টসদের মধ্যে, যে একটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে একটা ভালো রিলেশনশিপ মেনটেন করা, এটা ভীষণ ভীষণ দরকার। কারণ দেখা যায় যেখানে ফ্যামিলিতে প্রচুর কনফ্লিক্টস থাকে, বাচ্চাদের মানসিক প্রভাব প্রচণ্ড পড়ে। এবং দেখা যায় যে চাইল্ড ট্রমাস বা চাইল্ড অ্যাংজাইটি বা দেখা যায় চাইল্ড ডিপ্রেশন, এগুলো ভীষণ হাই হয়। তো আমরা যদি টাইপ অফ প্যারেন্টিং বলি,
সেটাকে ইন কোচ যদি বুকিশ টার্মসে বলি 4 টাইপ অফ পেরেন্টিং আমরা জানি। একটা হলো অথরিটেটিভ পেরেন্টিং, যে অথরিটেটিভ, প্রথম আমি যা বলছি তাই হবে। অথরিটেরিয়ান পেরেন্টিং হয়, পারমিসিভ পেরেন্টিং হয়, আর আনইন্টারফিয়ারিং পেরেন্টিং হয়, অর আনইনভলভড পেরেন্টিং হয়। আচ্ছা, না আমরা এটা একটু ভেঙে নিই। অথরিটেটিভ মানে কি অমিতাভ বচ্চন টাইপের কহ দিয়া বাস? না, অথরিটেটিভ পেরেন্টিং এর যেরকম প্লাস এন্ড মাইনাসেস আছে, অথরিটেরিয়ান যেটা বলে, যেটা ফার্স্ট ক্যাটাগরিতে পড়ে। অথরিটেরিয়ান প্যারেন্টস যারা হয়, এটা আমি যেটা বললাম সেটাই, এবং বাচ্চা হ্যাজ নো স্পেস ইন দ্যাট। বাচ্চার কোনো স্পেস নেই, যে বাচ্চা যে নিজের বক্তব্য রাখবে বা বাচ্চা যে কিছু কথা বলবে সেটা না। কিন্তু যখন আমি আসছি অথরিটেরিয়ান শব্দটি, তখন অথরিটেটিভ শব্দটিতে আসছি, তখন দেখা যায় যে বাচ্চাদের একটা বলার ছোটোখাটো স্কোপ থাকে। প্যারেন্টসরা হ্যাঁ এই কাজগুলো আমি টাস্কগুলো তোমাকে দিলাম, কিন্তু বাচ্চা যেটা বলছে সেই একটা স্কোপ আমি হালকা রাখলাম, একটা ফাইন লাইন আছে। পারমিসিভ প্যারেন্টস হলো যে ভীষণ পরিমাণে দে আর ভেরি মাচ পারমিসিবল, বাচ্চা যা করছে কোঅপারেট করছে, দে আর ভেরি লিনিয়েন্ট উইথ দ্য কিডস, এবং তারও পজিটিভস আর নেগেটিভস আছে। সেই সময় দেখা যায় যে আমরা যেটা বলি বাচ্চাদেরকে স্টাডিং ফ্যাক্টরসগুলো, যে পড়াশোনার দিক থেকে বাচ্চারা ভীষণ ভাবে মানে ল্যাক করে, বাচ্চারা মানে এত বেশি ক্যাজুয়াল থাকে প্যারেন্টসরা, যে বাচ্চাদের ওপরে সেইভাবে যে আমরা যেটা বলি অথরিটেটিভ না হয়েও বাচ্চাকে কিন্তু পড়াশোনা করানো যায়, কিন্তু এইখানে দেখা যাচ্ছে লিনিয়েন্সির জন্য হয়তো ওর পারসে ভালো মার্কস আসছে না। তো এটা একাডেমিক্যালি ভীষণভাবে এফেক্ট করে। আর আনইনভলভড প্যারেন্ট হলো ইউ ক্যান পার্টি আউট থ্রু আউট দ্য নাইট, আমার কোনো প্রবলেম নেই, তুমি সারা রাত পার্টি করো, তুমি রাত সকালবেলা ফিরো, কিন্তু ফিরো বাড়িতে, ওই একটা ফ্যাক্টর। তো আনইনভলভ প্যারেন্টসদের বাচ্চাদের দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ডিপ্রেশন যাওয়া যায়। আর আনইনভলভ প্যারেন্টস তারাই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন বোথ প্যারেন্টস হ্যাভ প্রবলেম, or they are both very very busy with their life, professional life. এবার দুজনেই হয়তো চাকরি করছে, দুজনে খুব বড় মাপের চাকরি করছে, বাচ্চাদেরা নানিসদের কাছে বা কেয়ার গিভার্সদের কাছে বড় হচ্ছে, তার ফলে কি হচ্ছে, তা বাচ্চারা নিজেদের মতন করে বড় হচ্ছে, নানিসদের ভ্যালুজ ভার্চুস নিয়ে বড় হচ্ছে, বাবা মার ভ্যালু ভার্চুস দিয়ে বড় হচ্ছে না। অনেক সময় থাকে গ্র্যান্ড প্যারেন্টস বাড়িতে থাকলে গ্র্যান্ড প্যারেন্টসদের কথা নিয়ে বড় হচ্ছে। এবার আমাদের তো জেনারেশন এগিয়ে যাচ্ছে, গ্র্যান্ড প্যারেন্টসদের ভ্যালুজ ভার্চুস ডেফিনেটলি দরকার, বাট দ্যাট ক্যানট ম্যাচ উইথ দি কারেন্ট জেনারেশন, ওখানে একটা হালকা গ্যাপ থেকে যাচ্ছে। তো সেই জায়গাটায় আমার মনে হয় যারা আনইনভলভড প্যারেন্টস, দে হ্যাভ দেয়ার ওন রিজনস অফ বিং আনইনভলভড, বাট যতটা একটা বাচ্চাকে স্পেস দিয়ে ভালোবেসে সেইং দ্যাট আই কেয়ার ফর ইউ অ্যান্ড হোল্ডিং হ্যান্ড অফ দ্য চাইল্ড অ্যান্ড সেইং আমি আছি তোমার পাশে, তুমি এগিয়ে চলো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু সবসময় তো ধরো যারা সত্যি সত্যি যাদের দুজনেরই খুব ভালো ক্যারিয়ারে যারা ভালো করছে, ন্যাচারালি তারা অনেকেই ব্যস্ত থাকেন, তখন দুটো ঘটনা ঘটে। এক তো তারা সেই সময়টা কিছুতেই বের করে উঠতে পারেন না, যেটা তারা হয়তো চেষ্টা করেন, আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু ক্যারিয়ারের জন্য তো তারা সেই সময়টা বের করতে পারেন না। সেক্ষেত্রে কি তারা তাহলে বাবা মা হবেন না, বাবা মা হওয়ার সিদ্ধান্ত নেবেন না? এবং আর একটা যেটা ঘটে, কখনো কখনো তারা একটু ওভার কম্পেনসেট করে ফেলেন, মানে তারা হয়তো নিজের অজান্তেই বাচ্চাকে যেহেতু না বলতে পারছেন না, তিনি সারা সপ্তাহটা সময় দিতে পারেননি, রোববার দিনটা সময় দিচ্ছেন, বাচ্চা যা বলছে মেনে নিচ্ছেন। হ্যাঁ, তো সেটা কেমন বিষয় আর কি, সেটা কেমন? আমরা অনেকেই করে থাকি, কারণ আই হ্যাভ বিন ওয়ার্কিং। আমার ছেলেরা বলতে পারবে বেটার যে আমি ট্রাভেল করতাম এত বেশি, রাদার এখনও করি, রাদার আমি আজকেই ফিরেছি ট্রাভেল করে সকালবেলা, দেন আই ওয়েন্ট টু মাই ক্লিনিক অ্যান্ড তারপর ওখান থেকে আসা। তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, আমার দুটো ছেলে, আমি আমার এক্সাম্পলটা সাইট করি। এবার দেয়ার হ্যাজ বিন আ টাইম যখন আমি বিদেশে ছিলাম, আমি লন্ডনে ছিলাম, তারপর ওখান থেকে আমি বাংলাদেশে আই ওয়াজ স্টাক ফর 6 months ইন প্যান্ডেমিক। আচ্ছা, তো আমি আসতে পারিনি দেশে, আমি ওখানে একটা মেডিকেল কলেজ হসপিটালে সিইও হিসেবে চাকরি করতাম। তো আই নিউ হোয়াট দ্য চাইল্ড হ্যাড গন থ্রু। আমার ছেলে এখান থেকে আমাকে বলছে, মামা আমার একটা ল্যাপটপ চাই। আমি পটাক করে টাকা পাঠিয়ে দিলাম ল্যাপটপের জন্য, বিকজ আই নিউ মাই চাইল্ড ইজ অ্যাকচুয়ালি মিসিং মি। এবার একটা ল্যাপটপ ক্যানট কম্পেনসেট আ মাদার্স কেয়ার।
কিন্তু আমি পাঠিয়ে দিলাম কিন্তু ওটা, বিকজ আমার মনে হল, আমি মনে করলাম অ্যাজ এ মাদার নিজের গিল্ট হচ্ছে, নিজের গিল্ট, আমি আমার নিজের গিল্টটাকে সামহাউ হাইড করতে বা ওভারশ্যাডো করতে আমি আমার ছেলেকে একটা ল্যাপটপ কিনে দিয়ে দিলাম। আমার ছেলে বললো আমি গেম খেলবো, আমাকে কিছু ইউ সেন্ড মি সাম ডলার্স, আমি ওটাতে গেম খেলবো। হঠাৎ করে আমি একটা কিছু ডলার্স পাঠিয়ে দিলাম ছেলেকে। তো ও গেম খেলে পুরো টাকাটাই দেখলাম উড়িয়ে দিল। আমার ব্যাংকের অ্যাকাউন্টে দেখলাম, একটা সময় দেখলাম যে আমার ব্যাংকের অ্যাকাউন্টের মানে 1 টাকা পড়ে রয়েছে ইন ইন্ডিয়ান কারেন্সি। তো আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, বললো আমি গেম খেলে দিলাম। এবার আমি বকতে পারলাম না ছেলেকে, শাসন করতে পারলাম। আই অ্যাকচুয়ালি went to my husband and spoke to him. My husband said he is missing you. এবার মিসিং ইউ টেক্স আ বিগ কার্টেল অন দ্য চাইল্ড। এবার এই যে প্যাম্পারিংটা, আমি কখনোই বলবো না এটা ভুল বা ঠিক, বিকজ বাবা মার দিক থেকে আপনি যদি দেখেন যে এই বাবা মার দিক থেকে they are correct, বাট নট অলওয়েজ। অবভিয়াসলি আমি বলবো না যে অলওয়েজ ইউ শুড বি প্যাম্পারিং ইউর কিডস, যখনই যা চাই আমি দিচ্ছি। দে শুড আন্ডারস্ট্যান্ড যে আমরা এই টাকাটা কষ্ট করে উপার্জন করছি, এবং দে শুড ভ্যালু, এই যে ভ্যালু অফ মানি, এই ভ্যালু অফ হার্ডশিপ, সেটা কিন্তু বাচ্চাদের দেওয়াটা ভীষণ দরকার। এবং সেটা আমি দেখছি আজকালকার জেনারেশনের বাচ্চারা একটু কম বোঝে, বোঝে না বলবো না, কম বোঝে, বুঝতে চায়ও না। আমার এটা রাইট, এটা আমার দরকার, তো আমাকে দিতে হবে, হাউ ইউ গেট ইট ইটস ইয়োর প্রবলেম টাইপস। তো এটা জেনারেশনাল গ্যাপ। আমরা যখন বুঝতাম যে আমার বাবা যখন খেটে আসছে, আই শুড নট বি ইয়েলিং ইন ফ্রন্ট অফ হিম। চেঁচাতে গেলে আমার ভয় লাগতো যে আমার বাবা একজন মানে একজন জাস্টিস ছিলেন, রিটায়ার করে এখন হি ইজ বেসিক্যালি ওয়ার্কিং, এখনও প্র্যাকটিস করেন উনি হাইকোর্টে। তো যখন আমার বাবা যখন ফিরতেন, আমি ভাবতেও পারি না যে বাবার সামনে লাফালাফি করবো, আমি চেঁচামেচি করবো। আই ক্যান নট থিঙ্ক অফ দ্যাট। আমার বাচ্চারা, আমি বলবো না যে চেঁচামেচি করে বা করে না, বাট ইয়েস, ওই রেসপেক্টটা কোথাও একটু কমে গেছে। এই না যে আমাদের ভ্যালুজ ভার্চু কমে গেছে, তা নয়, কিন্তু ইট ইজ আ জেনারেশনাল চেঞ্জ উইচ আই সি ইন পিপল। এটা অনেকেই, যখন আমি কাউন্সিলিং করি, অনেক মা বাবার এই কমপ্লেনটা থাকে যে আমার আমি সারাদিন খেটে খুঁটে আসি, এসে বলে আমাকে এক্ষুনি সুইগি থেকে, জোম্যাটো থেকে অর্ডার করে দাও খাবার। হ্যাঁ, আমি খিদে পেয়েছে মামা, আমার এখন খিদে পেয়েছে, তুমি রাত্রিবেলা কি রান্না আছে, ওকে অনলি চিকেন, আই এম নট ইন্টারেস্টেড, তুমি আমাকে পিৎজা আনিয়ে দাও। সঙ্গে সঙ্গে সুইগিতে করে পিৎজা আনিয়ে দিতে হচ্ছে। এই যে মা খেটে এলো, অফার হার আ গ্লাস অফ ওয়াটার, একটা গ্লাসে করে জল দেওয়া, এমপ্যাথি করা, বিং কম্প্যাশনেট, এই ব্যাপারটা একটু কমে গেছে এই জেনারেশনে। মানে সেটা একজন বাবা বা মা কিভাবে, সেটা তো বাবা মাকে জারিয়ে দিতে হবে, শেখাতে হবে, সেটা তারা কিভাবে করতে পারেন? হ্যাঁ, এটা আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে অনেক সময় হয় যে আমাদের কাছে আসে, এবং বাচ্চারাও আসে, মারাও আসে, বাবারাও আসে, তাদেরকে আমরা বলে থাকি যে বাচ্চাদেরকে ভালোবাসা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ভালোবেসে তাদেরকে নষ্ট করাটা ইজ নট দ্য ওয়ে অফ লাইফ। এবার নষ্ট করার অনেক রকম ডেফিনেশন আছে। আমি এখানে এই মোমেন্টে নষ্ট করা বলতে প্যাম্পার করা। এবার আমার বাচ্চা শুড নো দ্যাট আই ক্যান কাট মাই কোট অ্যাকর্ডিং টু মাই ক্লথ। এই কথাটা আমার বাচ্চার জানা উচিত যে আমার বাবা মার এই উপার্জন, এবং আই শুড নট গো বিয়ন্ড দিস। এই জিনিসটা বাচ্চাকে যদি আমি ছোট থেকে এই ভ্যালুটা দিতে পারি, যে বাবা তুমি, ও বলতে পারে কম্প্যারিজন, এই কম্প্যারিজন ফ্যাক্টরটা, এটা প্যারেন্টিংয়ের মধ্যে আমরা দেখি বা স্কুলসে দেখি, যে আমি আমার বন্ধুকে দেখেছি যে ওর কাছে 3খানা এইরকম টয় আছে, এটা আমি ছোটো বাচ্চা দিয়ে টয় দিয়েই শুরু করছি, টয় আছে, আমার কাছে একটা টয় আছে। That is the time when you should tell your child that ওর কাছে 3টে টয় আছে, because ওর বাবার কাছে can afford that toy to that child, but I can afford the best toy, and this toy is with a lot of love. This toy is the best toy for you. দিসটা তুমি ওই দুটো টয়ের মধ্যে কি দেখেছো যেটা এই টয়ের মধ্যে দেখোনি? ও তো XYZ অনেক কিছু বলবে, এই সব কিছু একটা টয়ের মধ্যেই তুমি পাবে, তুমি দেখো খেলে। We can try it in that way. There are lots of trial and error method, যেটা দিয়ে আমরা, কোনো মেথডই আমি বলবো না রাইট, কোনো মেথডই রং না, বাট কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসগুলো ওয়ার্কআউট করে এবং করেওছে, তাই আমি এক্সাম্পলটা সাইট করলাম। এবার যতটা বড় হতে থাকে, যখন গ্যাজেট ফ্রিক হতে থাকে, অ্যান্ড্রয়েড ফোন আমি নেব না, আইফোন দিতে হবে। আমি আমার ছেলেকে বলে, আমি তো এখনো অ্যান্ড্রয়েড ইউজ করি, তুমি অ্যান্ড্রয়েড ইউজ করো, তুমি তো পারো না আইফোন চালাতে। তো ইট ইজ সামথিং লাইক দ্যাট। তো আমি কিসের জন্য, ইট ইজ আ স্টেটাস সিম্বল, কিসের জন্য না? আমার অ্যাকচুয়ালি আমি রেকর্ডিং করতে আমার অসুবিধা হয়, এই করতে অসুবিধা হয়। আমার ছোট ছেলে, হি ইজ জাস্ট 11 years old, ও বলে আইফোন ছাড়া আমি গেম খেলতে পারি না, হ্যাং করে যায় অ্যান্ড্রয়েডে। এবার দিজ আর অল
হোয়াট ইউ ক্যান সি ও স্কুলে এবার ছেলেমেয়েরা আছে যে যারা অনেক সময় অনেক গ্যাজেট নিয়ে স্কুলে চলে আসে, যদিও দে স্টাডি ইন আ ভেরি রেপুটেড স্কুল ইন ক্যালকাটা, ভেরি ডিসিপ্লিন স্কুল ইন ক্যালকাটা, কিন্তু ওরা কি হয় অনেক সময় অনেক বাচ্চারা নিয়ে আসে এবং সেটা নিয়ে আসার পরে আবার বাচ্চা বলে যে না আমার তো নেই এই জিনিসটা, ওর তো আছে, না হাউ ডু আই হ্যান্ডেল দিস সিচুয়েশন, আই ক্যানট অ্যাফোর্ড ইট, আমি দিতে পারবো না, ওর মা দিতে পারবে, তুমি এক কাজ করো, ওয়াই ডোন্ট ইউ বিল্ড আপ ইউর মাইলস্টোন, তুমি এমন কিছু করো যাতে ইউ ক্যান আর্ন দিস, আচ্ছা, তো ইউ ক্যান গিভ দিস কুকিজ টু ইউর কিডস, দ্যাট তুমি নিজে আর্ন করা মানে খালি টাকা উপার্জন করা না, ইউ আর্ন আ গিফট ফর ইয়োর সেলফ, তুমি কি চাও, যে আমরা যেটাকে বলি গোল সেটিং করা, বাচ্চাদেরও গোল সেটিং করা যেতে পারে। আচ্ছা, তো আমরা কি করে গোল সেটিং করতে পারি বাচ্চাদের, যে আজকে তুমি আজকে আইফোন চাইছো, নট আ প্রবলেম, তুমি বলে এই আইফোনটার জন্য তুমি আমার জন্য না, তুমি তোমার জন্য কি কি করবে যেটা তুমি আগে কখনো করোনি, ও নিজে থেকেই বলবে, আমি কিন্তু জিজ্ঞেস করবো না যে তুমি মার্কস ভালো করো, তুমি স্কুলে ক্লাসে ফার্স্ট আসো সেকেন্ড আসো, নো, আই অ্যাম নট এট অল, ইউ ডু ওয়েল ইন ইয়োর লাইফ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, নিজের ভ্যালুজ ভার্চুস নিয়ে বেস্ট হও, ফার্স্ট সেকেন্ড থার্ড এই র্যাট রেসে না থাকাটাই বেটার, আমি পার্সোনালি মনে করি। তো ও নিজের স্ট্যান্ডার্ডটা ওর লেভেলটাকে বাড়াতে থাকবে, এবং ও যখন লেভেলটাকে বাড়াতে থাকে তখন আইফোনের জায়গায় তার থেকে একটু বেটার ভার্সন ফোন দাও। আচ্ছা, নেক্সট হলো তুমি ওর আবার লেভেলটা বাড়াও, যে এবার তুমি বলো তোমার নেক্সট গোলটা কি, তুমি আইফোনের লেভেলে এখনো পৌঁছতে পারোনি, সো ইউ আর্ন ইট, লেট হিম চুজ হিজ মাইলস্টোন অ্যান্ড ওভারকাম হিজ মাইলস্টোন অ্যান্ড গেট দি রিওয়ার্ড। আচ্ছা, এমনি করে যদি আমরা দিয়ে দিই সেটাকে প্যাম্পার হয়, এটা রিওয়ার্ড হিসাবে বলে ও বলে আমি এটা পেয়েছি বিকজ আই হ্যাভ অ্যাচিভ দিস, সো দ্য সেন্স অফ অ্যাচিভমেন্ট, দ্য সেন্স অফ সাকসেস আমি বাচ্চাকে কিন্তু ছোটবেলা থেকে দিয়ে দিচ্ছি উইদাউট পুটিং এনি প্রেশার, ও নিজের গোল সেটিং ও নিজেই করছে, ও নিজের প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছে, নিজেই অ্যাচিভ করছে, নিজেই পাচ্ছে, সো ইটস অল হিম হুইচ ইজ ডুইং, ইটস নট আই হুইচ ইজ ডুইং ইট। দুটো টেকঅ্যাওয়ে এখান থেকে পেলাম, একটা তো আমার রবীন্দ্রনাথ ঠাকুরের সেই পূজার সাজ কবিতাটা মনে পড়ে গেল, যে মধুবিধু দুই ভাই ছোটাছুটি করে তাই আনন্দের দুহাত তুলি নাচে, সেই বাবা নিয়ে এসছেন, বাবা কম্প্যারেটিভলি কম দামি জামা ছিটের কাপড় নিয়ে এসছেন, আর রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি ফুল কাটা শাটিনের জামা, তো একজন এইটা বেসিক্যালি বোঝাতে হবে যে শাটিনের জামার তুলনায় তুমি যে ছিটের জামাটা পেয়েছো এইটাই অনেক ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট, সেই ভালোবাসাটা কমিউনিকেটেড হওয়াটাও খুব ইম্পর্টেন্ট তুমি বলছো। এবার তুমি আমাকে বলো বাচ্চাদের না বলতে পারাটার ফলে কি, বাচ্চাদের না বললে কি বাচ্চাদের মনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়, মানে আমাকে তো কোনো একটা পয়েন্টে কিছু কিছু ক্ষেত্রে না বলতে হবে, এই যেমন তুমি আইফোনের কথা বললে, মানে গোল সেটিং করে দেওয়ার আগে এই মুহূর্তে তো তাকে আমাকে না বলতে হচ্ছে, তাহলে এই না বলাটা কি তার মনে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে? সেইং নো ইজ আ ভেরি পজিটিভ থিং, আমি জানি না অনেকের অনেক রকম মত থাকতে পারে, আমি যখন না বলতে শিখবো আমার সন্তানও তখন না বলতে শিখবে, আর না বলাটা আমার মনে হয় ইজ আ ভেরি ভেরি পজিটিভ থিং ইন আ চাইল্ড, বিকজ এটা কিসে হেল্প করছে, একটা বাচ্চাকে যখন আমি না বলছি তখন ও বুঝতে পারছে যে আমার মা যখন না বলছে দ্যার ইজ সাম প্রবলেম সামওয়্যার, যে মা বা যে বাবা আমাকে এত কিছু দিচ্ছে এত কিছু করছে, সে যখন এই মুহূর্তে না বলছে দ্যার ইজ সামথিং ইন লাইফ, ও যখন আগে গিয়ে ওর বন্ধুদের সঙ্গে ও যখন ইন্টারাক্ট করছে তখন ও না বলতে শিখবে, এবং বন্ধু এবার বাবা মারা কি হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আজকালকার বাবা মারা দে ট্রাই টু বিকাম ফ্রেন্ডস, হ্যাঁ, বাচ্চার সঙ্গে আমি সবসময় সবাইকে বলি এবং আমি এখনো বলবো যে বাচ্চার সঙ্গে বন্ধু কখনো হও না, ইটস নট গুড টু বি এ ফ্রেন্ড টু ইয়োর চাইল্ড, বি ফ্রেন্ডলি উইথ ইয়োর চাইল্ড বাট নট বি আ ফ্রেন্ড, ডিফারেন্স বিটুইন ফ্রেন্ডলি অ্যান্ড ফ্রেন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা বন্ধু কি করবে, একটা বন্ধু তুমি যখন ডেঞ্জারে থাকবে তখন কিন্তু সেই ডেঞ্জার থেকে তোমাকে বাঁচাবে না, নাম্বার ওয়ান, তোমার কোনো ক্রিটিসিজম তোমার বন্ধু সার্কাস্টিকলি তোমাকে করবে উইচ মাইট ইফেক্ট ইউ মেন্টালি ফিজিক্যালি হোয়াট এভার ওয়ে, একটা বন্ধু তোমার সঙ্গে কিন্তু কম্পিটিটিভ ওয়েতে মিশবে, যেটা একটা মা বাবা কখনো করবে না, সো তুমি যদি নো বলতে শেখো তার মানে কি তুমি ওই টাইপ অফ ফ্রেন্ডসদেরকে তুমি নো বলে নিজের কাছ থেকে সরিয়ে দিতে পারবে, সো ইউ নো that who are the toxic people in your life, who are non-toxic people in your life, and by saying no you can get away from all the negativities which is surrounding you. আচ্ছা, আর এই যে বাচ্চাদের শাসন করা এখন তো খুব মানে চ্যালেঞ্জিং একটা বিষয়, আমরা কিছুটা পশ্চিমী দুনিয়ার সংস্কৃতিকে অ্যাডপ্ট করেছি, পুরোটা পারিনি, আবার
কিছু কিছু ভ্যালুজ আমাদের মধ্যে আমাদের আগের জেনারেশনের ক্যারি ফরওয়ার্ড হয়েছে। যেমন আমাদের ছোটবেলায় বাচ্চাকে শাসন করার জন্য বাচ্চাদের মারা ওয়াজ ন্যাচারাল, খুব স্বাভাবিক। এমনকি টিচারদেরও বলা হতো আমার ছেলেকে কিন্তু শাসন করবেন, ওকে মারবেন। আজকের যুগে যদি টিচার মারে তাহলে তার জেল হবে। আর বাবা মাও এখন আর বাচ্চাদের মারাটা বন্ধ করে দিচ্ছে। তো শাসন করার ক্ষেত্রে তুমি আমায় দুটো জিনিস বলো। এক নম্বর হচ্ছে শাসন করার ক্ষেত্রে মারাটা কি ঠিক, আর দ্বিতীয় হচ্ছে যদি ঠিক হোক বা না হোক বর্তমান যুগে মডার্ন টাইমসে শাসন কিভাবে করা উচিত। আজকে আমি আমার বাচ্চারা এখন জেনজি, ছোটটা জেন আলফা, এই জায়গায় বসে আমরা ছোটবেলায় প্রচুর আমি মার খেয়েছি। আই ওয়াজ এ ভেরি নটি চাইল্ড, দো বিং আ গার্ল চাইল্ড, প্রচুর মার। এবং মার খেয়ে আমার জীবনে কোনো অবনতি হয়নি, উন্নতি হয়েছে। এখন যদি এই কেমিস্ট্রিটা বা এই ফিজিক্সটা বা এই বায়োলজিটা বাচ্চাদেরকে পড়ানো হয় যে আমি মার খেয়েছি এবং তুমিও মার খেয়েছো, এবং আমি জানতাম যে মার খাওয়া মানে বাবা মার আশীর্বাদ, আমার ছেলেকে আমি সেটা বোঝাতে, আমি বড় ছেলেকে খানিকটা মারধর খেয়েছেও, দুষ্টুমি করতো যখন টপ করে একটু পায়ের মধ্যে দিলাম, এটা মারধর খেয়েছে। ছোটটার ক্ষেত্রে আই কান্ট ডু ইট বিকজ জেন আলফা। এখানে হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ দ্যাট বাচ্চাকে বোঝানো যখন একটা বাচ্চা ডিপেন্ড আপন একটা বাচ্চা কীভাবে সে বড় হচ্ছে। কারণ আমরা সবসময় ভাবি যে আমার একটা মায়ের মানে কোলে যখন একটা মায়ের যখন দুটো সন্তান থাকে, দুটো সন্তান দুজন ডিফারেন্ট। আমারই কোল থেকে দুটো সন্তান হলো, দুদিকে অপোজিট পোল। কেন? এটা একটু স্পিরিচুয়াল দিকে আমি যাচ্ছি, বিকজ অফ দ্য কার্মিক ভ্যালিউজ একটা মানুষ যেটা নিয়ে জন্মায়, দুটো ভাবে আসে আমাদের অ্যাকর্ডিং টু আমাদের স্ক্রিপচার্স, হিন্দু স্ক্রিপচার্সে আমরা বলি যে ও আগের জন্মের কর্ম নিয়ে জন্মায়, এবং যখন সে আগের জন্মের কর্ম নিয়ে জন্মায় দেন অবভিয়াসলি ওর তো থট প্রসেসও ডিফারেন্ট হবে। এবার কোনো বাচ্চাকে শাসন করতে গেলে বুঝিয়ে শাসন করা যায়, কোনো বাচ্চাকে মেরে শাসন করলেও সেই চোখে। বাট মারা মানে এই না যে মাথা ফাটিয়ে দেওয়া, তার ঘাড় ভেঙে দেওয়া, তার হাত ভেঙে দেওয়া, এরম ধরনের মারা আমি কখনোই আই উড নট সাজেস্ট ইন আ চাইল্ড। তো আমি বলবো যে বুঝিয়ে বাচ্চাকে যদি করা যায়, বুঝিয়ে যে তাকে যদি আগে বাড়ানো যায়, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বেটার ওয়ে অফ প্যারেন্টিং। দেন তাকে মারধর করা, মানে সেলফ অ্যাবিউজ, এটা আমার মনে হয় আজকালকার যুগে ইট উইল নট ওয়ার্ক। এটা অ্যাডভার্স এফেক্ট হবে বাচ্চার উপরে। বুঝিয়ে যতটা করা যায়, যখন বাচ্চা অ্যাংরি হয় তখন বাচ্চাকে কখনোই কিছু বলার দরকার নেই, তখন জাস্ট বি কাম উইথ দ্য চাইল্ড। বাচ্চাও চেঁচাচ্ছে, মাও চেঁচাচ্ছে, বাবাও চেঁচাচ্ছে, কেয়স, বাচ্চাকে চেঁচিয়ে নিতে দিন, আই এম উইথ ইউ। তারপর ইউ জাস্ট গো টু দ্য চাইল্ড অ্যান্ড সে দ্যাট তুমি যে এই জিনিসটা বললে আমাকে, ডিড ইউ সে ইট রাইট? তুমি কি ঠিক বললে আমাকে এই কথাগুলো? তুমি নিজের কি মনে হয়? সো লেট দ্য চাইল্ড কাম ডাউন। আমাদের বড়দের যেরকম কাম ডাউনের দরকার থাকে, বাচ্চাদেরও কাম ডাউন, কারণ ওদেরও প্রচণ্ড পরিমাণে লট অফ ইমোশনস ওয়ার্ক ইনসাইড দেম। ছোটো বাচ্চা, একটা 8 মাসের বাচ্চা যখন জন্মায় তারও ইমোশনস হয়। আমি জানি না তুমি লক্ষ্য করেছো সৌরভ, যখন একটা ছোট বাচ্চাকে আমরা কোলে নিতে যাই ম্যাক্সিমাম সময় মুখটা ঘুরিয়ে নেয়। কেন হয় ওটা? যে এই যে সাইন অফ সেপারেশন, আমি কমফোর্টেবল উইথ মাই মাদার, এবার যেই মোমেন্টে আমি মাদারের কাছ থেকে অন্য লোকের কোলে যাচ্ছি আমার একটা অ্যাংজাইটি হচ্ছে। আর যখনই বাচ্চার অন্য কারুর কোলে যাচ্ছে তখন সত্যি বাচ্চা অনেক সময় বাচ্চা স্টিফ হয়ে যায়, অনেক সময় কাঁদে। এটা কি সেই আনকমফর্ট ফিলিং? হ্যাঁ, অ্যাংজাইটি, এটা চাইল্ড অ্যাংজাইটি। আমরা বলি যে চাইল্ড অ্যাংজাইটি শুরু হয় 8 মাস বয়স থেকে বাচ্চার। আচ্ছা। তো 8 মাস বয়স থেকে চাইল্ড অ্যাংজাইটি শুরু হয় এবং সেটা ইট ক্যারিজ অন। এবার অ্যাংজাইটিটা ডিপেন্ড করে, বা চাইল্ড অ্যাংজাইটি ছোট্ট বয়সে 8 মাসের বাচ্চা তো সে কিছু বোঝে না, তার অ্যাংজাইটি হয় যখন সে আননোন ফেজ দেখে। দ্যাট ইজ দ্য মোস্ট ইউ ক্যান ফেজ দ্যাট বাচ্চা কিছুতেই অন্যের কোলে যাবে না, রীতিমতন কান্নাকাটি, জোর জবরদস্তি করে কেউ টানছে কিন্তু ও যাবে না, জোর জবরদস্তি করে নিচ্ছে। ইউ শুড নেভার ফোর্স ইউর চাইল্ড, কারণ এটা একটা বাচ্চার হতে পারে যে ওর সেফটি, ওর ভেরি কমফোর্টেবল মায়ের কোলে বা বাবার কোলে বা পরিচিত লোকেদের কোলে, ওকে টানাটানি করা তো সেই সময়টা দরকার নেই। বি কাইন্ড টু দ্য চাইল্ড, বি ফ্রেন্ডলি উইথ দ্য চাইল্ড, অটোমেটিকলি দ্য চাইল্ড উইল কাম টু ইউ। ওই যে টানাটানি ব্যাপারটা আমি অনেক জায়গায় বিয়ে বাড়িতে গিয়ে দেখি, টানাটানি বাচ্চাকে দেখে, খুব মিষ্টি বাচ্চা, টানাটানি নট রিকোয়ার্ড। টেক টাইম, বাচ্চা একটু কমফোর্টেবল হোক আপনার সাথে, তারপর ইউ জাস্ট টেক টাইম টু ওকে নেওয়ার জন্যে, আদর করার জন্যে। দেয়ার ইজ আ লট অফ টাইম। তো কমফোর্টেবল দেওয়ার করা, কাম করাটা ওই 8 মাসের বাচ্চাকেও ইম্পর্টেন্ট। আমাদের যেটা ঘটে, এবং তুমিও কথা বললে, কথা তুললে, সেটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন চাইল্ড
ট্রমার মধ্যে দিয়ে যায়, আনকমফোর্টেবল এক্সপিরিয়েন্সেসের মধ্যে দিয়ে যায়, এরকম কোনো ঘটনা কি তোমার মনে পড়ে যেখানে এই ধরনের বিষয়গুলো নিয়ে তোমার জীবনে যে কেসেস এসছে, যে স্টাডিগুলো বা যে পেশেন্টদের নিয়ে তুমি ডিল করেছো, তাদের মধ্যে এরকম কোনো ঘটনা কি তুমি পেয়েছো? প্রচুর প্রচুর ট্রমা বলতে যদি আমাদের কয়েকটা যদি বলো, শুধু ট্রমা নয়, খুব আনইউজুয়াল যদি কিছু কোনো এক্সপিরিয়েন্সেস থাকে। ওয়েল আমি একটা ট্রমা দিয়ে শুরু করি। ট্রমা বলতে ইটস এ বিগ ট্রমা, মানে সেটা একটা বাচ্চার জীবনটাই সর্বনাশ করে দিয়েছিল রাদার, শি ইজ বেটার অফ নাও। ছোটবেলা ও বাচ্চা হঠাৎ ঘুমিয়ে আছে, তখন 5 বছর বয়স। তখন ও ঘুমিয়ে আছে, হঠাৎ করে ও উঠে হঠাৎ মানে একটা আনইউজুয়াল শব্দ শোনে, মাও দেখে বেডের পাশে নেই, আনইউজুয়াল শব্দ শুনে উঠে সে এসে তার লিভিং রুমে দেখে ওর বাবা ইজ হ্যাভিং সেক্স উইথ দ্য ম্যান সার্ভেন্ট। ও তো তখন কিছু বোঝে না, বাচ্চা কিছু না বুঝে তখন ও চেঁচামেচি, মানে ই ফাউন্ড ইট ভেরি আনইউজুয়াল ফিল করেছে সে মেয়েটি। তো ও তখন চেঁচামেচি করে, মা শুনে, মা ওয়াজ প্রবাবলি ইন দ্য টয়লেট ও সামওয়্যার, ও আসে, এসে ওর বাবাকে ওইভাবে দেখে, বাবা মার মধ্যে প্রচণ্ড ঝগড়াঝাটি, এবং বাবার ডে ইন অ্যান্ড ডে অফ এই জিনিসটা ওর বাবার দেখে। এবং মেয়েটা পরবর্তী জীবনে কি হয়, পুরুষ মানুষদের সহ্য করতে পারতো না, আর বাবার ওপরে ওর যে একটা যাকে বলে হেট্রেড তৈরি হয়েছে, সেটা হয়তো আমি জানি না, ওর বাবা, আমি কিছুদিন আগে শুনলাম বাবা আনফর্চুনেটলি হ্যাজ পাসড অ্যাওয়ে, কিন্তু ওর বাবা ওর ইভেন কি বাবার কাজে পর্যন্ত মেয়েটা যায়নি। শি হ্যাজ গট সাচ আ ট্রমা ইন মাইন্ড, এটা চাইল্ড ট্রমা যে কত দূর যেতে পারে। অ্যান্ড শি ওয়েন্ট থ্রু কাউন্সিলিং ফর নিয়ারলি, আমার কাছে যখন এসেছিল তখন শি ওয়াজ অ্যান অ্যাডাল্ট, ইয়াং অ্যাডাল্ট, তখন আমার কাছে এসেছিল কাউন্সিলিং করতে, এবং এখন শি ইজ ডুইং ফাইন, বাট অ্যাট দ্য সেম টাইম এই ট্রমাটা থেকে বেরোতে পারেনি, এবং পুরুষ মানুষদেরকে একেবারেই পছন্দ করে না। শি বেটার লিভ অ্যালোন, অ্যান্ড শি লিভস অ্যালোন, শি ডাজন্ট ওয়ান্ট টু গেট হার সেলফ ইন্টু এনি রিলেশনশিপ। ওকে আমরা বলেছি বিয়ে থা করতে, ও কাউকে বিশ্বাস করতে পারে না। ও বলে যে এই জিনিসটা, যে এই আনন্যাচারাল জিনিসটা, আমাদের আজকের যুগে বসে একটা ম্যান টু ম্যান ইজ ওকে, বাট ওর কাছে এখনও বসে আমাকে যখন আমরা কাউন্সিলিং করি বা কথা বলি, বলে he had a wife. If he chose to be with a man, then why marry a woman? তো এখন ওর হয়তো বুদ্ধি হয়েছে, এখন থিংস আর চেঞ্জিং, এখন জিনিসটা হয়তো পার্সপেক্টিভসগুলো খানিকটা পেয়েছে, বাট তাহলেও ট্রমাটা কিন্তু যায়নি, বাট শি ইজ বেটার নাও। এই একটা ঘটনা। আরেকটা ঘটনা আমি বলি, এটা বেশ একটু মজার। আমরা কি করি, বাচ্চাদেরকে মধ্যেখানে নিয়ে ঘুমানোর একটা স্বভাব আমাদের ইন্ডিয়ান, স্পেশালি আমি বলছি ইন্ডিয়ান সোসাইটিতে, বাঙালি পরিবার বা ইভেন নন বেঙ্গলিজদের আমি দেখি যে বাচ্চাদেরকে ভীষণ সিকিউরিটি দরকার, বাচ্চাদের প্রোটেক্টিভ টুয়ার্ডস চাইল্ড, তো বাচ্চাকে মধ্যেখানে নিয়ে শোয়া। এবার বাবা মা দু সাইডে শুয়েছে, বাচ্চা মধ্যেখানে। এবার বাচ্চা ভাবছে তো বাচ্চা তো ডিপ স্লিপে রয়েছে, তো বাচ্চা বেশ বড়, 3-4 বছরের বাচ্চা, ডিপ স্লিপে রয়েছে। সে বাবা মা অবভিয়াসলি রাত্রিবেলা ইন্টিমেট হয়েছে, বাচ্চা পুরো দেখেছে এবং উঠে বসে বলছে, বাবা তুই মাকে মারছো কেন? এবার এরকম একটা সিচুয়েশনে তো মা কি কোথায় লোকাবে, বাবা কোথায় লোকাবে বুঝতে পারছে না, এবং ওই বাচ্চাটা গিয়ে পুরো জিনিসটা ও যেটা দেখেছে সেটা গিয়ে ওর ঠাকুমা দাদুকে, ওর দিদাকে, ওর আন্টিকে, ওর স্কুলে, ওর ফ্রেন্ডসদের সবাইকে গিয়ে বলেছে। এবং this is not a trauma, but again we need to understand as parents যে আমি ভাবি যে আমার বাচ্চা ভীষণ ইনোসেন্ট, আমার বাচ্চা কিচ্ছু বোঝে না। এই যে আমি বিভিন্ন মা বাবাদের কাছে এই যে ডগমাটা দেখি যে কিছু বোঝে না, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমার জেনারেশনে আমি যেটা বুঝতাম না, আজকে কিন্তু এই জেনারেশনের বাচ্চাটা অনেক কিছু বোঝে। এবং আমার বাচ্চাকে ছোট বয়স থেকে আমরা দেখি, আমরা যেটা তুমি রাইটলি বললে যে বিদেশে আমরা দেখি যে বাচ্চাদেরকে ছোট বয়স থেকে অনেক কিছু আমরা ওদের কালচারকে অ্যাডাপ্ট করি, কিন্তু এই কালচারটা আমরা অ্যাডাপ্ট করতে পারি না। ছোট বয়স থেকে ওদেরকে কটে শোয়ানো, ওদেরকে আলাদা করে শোয়ানো, মা শুয়ে আসুক, ঘুম পাড়িয়ে দিয়ে তারপর এসে জয়েন করুক বাবাকে, ইটস ওকে, বাট ইউ শুড নট স্লিপ উইথ ইয়োর চাইল্ড হু ইজ অ্যারাউন্ড 2.5, 3 years old, ভাবা যে বাচ্চা ঘুমোচ্ছে ডিপ স্লিপ, অ্যান্ড তারপর এরকম ধরনের একটা সিচুয়েশন। তো দিস ইজ আনাদার সিচুয়েশন যেটা আমি বলতে চাই, খুবই আনকমফোর্টেবল একটা, আনকমফোর্টেবল মানে গিয়ে লোকের কাছে বলা, ইট ইজ
it is funny to us, it is no doubt very funny, but at the same time is it funny মানে আমার এই প্রশ্নটা it's not at all funny, very embarrassing এবং মানে শুধু পেরেন্টদের ক্ষেত্রে নয়, বাচ্চারও তো এটা জানার কথা নয় বা দেখার কথা নয়। হ্যাঁ, তো আমরা যে বলি যে জেন জিটা হলো কোথা থেকে, জেন আলফাটা হচ্ছে কোথা থেকে, আমরাই তো সোসাইটিটাকে ইমপ্রুভ অ্যাডভান্স করে নিচ্ছি। হ্যাঁ, আমরা যে জিনিসটা আজকে আমরা জানতাম, আমার ঠাকুমা দিদারা বলতেন যে ছেলের যখন 12 বছর বয়স হয় তখন মাথায় ঘুমটা টানতে হয়। আজকাল মারা ইজ সো ওপেন উইথ দ্যার সান, or fathers are so open with their daughters, they don't even stop, doesn't know where to stop. একটা কনভারসেশন হলে কোথায় একটা লাইন টানতে হয়, we don't know. Friends তো being, again I repeat, being friendly is important, but don't be friends. তাহলে সেই শ্রদ্ধাটা তোমার উপর থেকে সেটাই চলে যাবে। you have to get yourself the respect. এই রেসপেক্টটা কোথা থেকে আসে? from ourself. we have to earn it. যেরকম একটা বাচ্চা, ওকে যখন আমি বলছি তুমি আর্ন করো তোমার গিফট, তখন অ্যাজ প্যারেন্টস উই শুড আর্ন আর রেসপেক্ট। আর এটা একদম ছোট বয়স থেকে শুরু হয়ে যায়। রিসেন্টলি বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমাদের সত্যি সত্যি কাঁপিয়ে দিয়ে গেছে। তার মধ্যে বাচ্চারা কি আজকাল একটু বেশি সেনসিটিভ হয়ে যাচ্ছে, মানে বিকজ অফ দিস প্যাম্পার অর কেয়ার, যেহেতু এখন একজন বা দুজন বাচ্চা একটা পরিবারে ম্যাক্সিমাম। তো রিসেন্টলি দুটো ঘটনার কথা বলি, দুটো পুরো উল্টো ঘটনা, কিন্তু কোথাও একটা বোধহয় যোগসূত্র আছে। প্রথম ঘটনাটা হচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ার একটি বাচ্চাকে একটি কুরকুরের প্যাকেট নিয়ে অপমান করলো। সেই বাচ্চাটি বাড়ি ফিরলো, বাড়ি ফিরে একটি নোট লিখলো যে মা আমি ওই কুরকুরাটি চুরি করিনি, ওটা আমি কুড়িয়ে পেয়েছি। এই ঘটনাটায় সে সুইসাইডাল হয়ে গেল। অন দ্য কন্ট্রারি আরেকটা ঘটনা ঘটলো যেখানে আমরা একটা ইনস্টাগ্রাম রিল ভীষণ ভাইরাল হয়েছিল, যেখানে বাচ্চার হাত থেকে মা ফোন কেড়ে নিচ্ছেন বলে এবং তাকে ফোনটা দেখতে দিচ্ছেন না বলে বাচ্চাটি ক্রিকেট ব্যাট নিয়ে এসে তার মায়ের মাথায় মেরে দিল। এই দুটো ঘটনা বাচ্চাদের পরিবর্তিত কি মানসিকতাকে ডিনোট করে কোনোভাবে? মানে আজকের যুগের বাচ্চারা কি অনেক ডিফারেন্ট, অনেক অন্য হয়ে গেছে? হ্যাঁ, ওন সে ডিফারেন্ট, বাচ্চা কখনোই ডিফারেন্ট হয় না, পরিস্থিতি ডিফারেন্ট হয়। এবার আমি বলবো যে দুটো ঘটনার মধ্যে যেটা আমি একটাই জিনিস লিঙ্ক খুঁজে পাই, বাচ্চা যে নিজে সুইসাইড করে, সুইসাইড ইজ দ্য আলটিমেট স্টেজ অফ ডিপ্রেশন। ওকে, এবার একটা বাচ্চা যখন ডিপ্রেস থাকে, একটা মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে, সে একটা বাচ্চাই হোক। একটা হাত কেটে গেলে মামা আমার হাত কেটে গেছে, ইজ সো কনসার্ন যতক্ষণ না পর্যন্ত ওটার মধ্যে ব্যান্ডেড লাগানো হচ্ছে, ওটার মধ্যে ফার্স্ট এড দেওয়া হচ্ছে, সে তার নিজের জীবন নিয়ে নিচ্ছে। ইট ইজ নট ইজি। তার মানে একটা বাচ্চা কোথাও হয়তো বাবা মারা সামহাও হয়তো বুঝতে পারেনি যে বাচ্চাটা হয়তো সোসাইটি থেকে, সোশ্যাল লোকেদের থেকে বা কোনোভাবে ডিপ্রেসড ছিল, কোনোভাবে হয়তো ওর অ্যাংজাইটি হতো, প্যানিক অ্যাটাকস হতো, এগুলো বাবা মারা রিয়েলাইজ করেনি। তার ফলে বাচ্চা এত বড় একটা কুরকুরে প্যাকেটের জন্য নিজের জীবন নিয়ে নেওয়া, ইটস আ ভেরি ভেরি আই থিঙ্ক, মানে না কুরকুরে প্যাকেটটার জন্য না, মানে ওকে চোর বলা হয়েছে। হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড। একটা বাইরের লোক চোর বললো তাতে কি যায় আসে? আজকের যুগে মানে বিশেষত সোশ্যাল মিডিয়ার এই দপদপার যুগে মানুষকে যা খুশি তাই বলে। একদম, ইটস আ কমন প্র্যাকটিস দিস ডেজ, নেসেসারিলি আননেসেসারিলি ফ্রম an interest or just for the sake of saying it, people মানে মানুষজন বলে যায় এই ধরনের কথাবার্তা। তাহলে সেটা এই একটা বাচ্চাকে এইভাবে নাড়িয়ে দিতে পারে? অবশ্যই পারে, কারণ বাচ্চাটার আমি বলছি যে বাচ্চাটা হয়তো মানে অ্যাংশিয়াস কিড ছিল, তার মানে সেটার কোথাও না কোথাও একটা হিস্ট্রি থাকবে, ডেফিনেটলি থাকতে বাধ্য। কারণ কেউ ওকে কিছু বললো, ওয়াই শুড ইট বদার? হ্যাঁ, আমার বাচ্চারা তো কেউ, এটাই দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বুলি করা। এই যে ওকে চোর বলা মানে তো ওকে বুলি করা। এবার আমি বুলিটা নিতে পারলাম না, আমি কেন নিতে পারলাম না জিনিসটা? বিকজ আমার মধ্যে সেই স্ট্রেংথটা নেই, আমি সোসাইটিকে ফেস করতে পারি না। সামওয়্যার বাচ্চাটা হয়তো তার অ্যাংজাইটিতে ভুগছিল, বাট অ্যাংজাইটি একটা বাচ্চার মধ্যে মানে কিন্তু ফিউচারে কি হবে, বাচ্চাটা আজকে সুইসাইড করলো, কিন্তু ডিপ্রেশন তো হয়তো ছিল, কিন্তু অ্যাংজাইটিও ছিল। কারণ অ্যাংজাইটি হয় আমার ফিউচারিস্টিক থট ভেবে, যে লোকে কি ভাবলো, লোকে এটা বললো, বাবা মা এটা বলবে, তাহলে স্কুলে যদি এটা জানতে পারে তাহলে কি হবে। ও কিন্তু ফিউচারিস্টিক থট ভেবে আজকে এই ঘটনাটা ঘটে দিল।
এবং সামওয়্যার আমরা বাবা মারা আমরা ভাবি আমার ছেলে বিন্দাস ছেলে, আমার ছেলে একেবারে একদম কোনো রকম কোনো প্রবলেম নেই, কিন্তু প্রতিটা বাচ্চার মধ্যে যখন এক একটা স্টেজে, আমরা শেক্সপিয়ারের একটা কবিতা পড়েছি 7 Ages of Mankind, হ্যাঁ, প্রতিটা একটা মানুষের 7টা এজ থাকে, সেই 7টা এজে 7টা রকমের ইমোশনস কাজ করে, এবং সেই ইমোশনসগুলো বোঝা, এবং সবাই তো একটা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট হতে পারে না, বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ দ্যাট টেকিং দ্য চাইল্ড টু দ্য রাইট পারসন অ্যান্ড গাইড দ্য চাইল্ড। গাইডিং দ্য চাইল্ড, আমি যদি না পারি আমার চাইল্ডকে গাইড করতে, আই শুড টেক হেল্প ফ্রম পিপল, এবং পিপল তো বসেই আছে, দের আর সাইকিয়াট্রিস্ট, দের আর সাইকোলজিস্ট, দের আর পিপল হু ক্যান গিভ ইউ থেরাপি, অনেক থেরাপি আছে, অনেক অ্যাক্টিভিটিস আছে যেখান থেকে অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো থেকে আমরা বাইরে আনতে পারি। মানে এটা একেবারে ছোটদের মধ্যে যেমন গেলাম, তেমনি একটু বড়দের মধ্যেও ভীষণভাবে, মানে 2023 সালে প্রায় 26টা স্টুডেন্ট কোটা ফ্যাক্টরি যেটাকে বলা হয়, অর্থাৎ কোটাতে যেখানে কম্পিটিটিভ এক্সামসের জন্য তৈরি করা হয়, সেখানে 26টা বাচ্চা সুইসাইড করেছিল। হ্যাঁ, মানে সেটা কি এই কি কারণে, মানে এই প্রেশার নিতে না পারা, এক্সপেকটেশন? ইয়েস, এটাই হলো, এটা কখন করে, যখন ইট ইজ, আমরা ভাবি যে আমরা এমন একটা জায়গায় বা একটা ইনস্টিটিউশন আমার ছেলেকে পড়াবো উইচ ইজ ওয়ার্ল্ড ক্লাস, তার ফলে বাচ্চারা যে প্রেশারে পড়ে, মানে বাবা মারা ভাবে যে বাচ্চারা মোর ইনটু প্রবলেম সলভিং অর প্রবলেম রিজলভিং এ না দিয়ে তাদেরকে প্রেশার দিলে বাচ্চাদের অনেক বেটার হয়। ইট ইজ আউট অফ প্রেশার, out of competition pressure, out of peer pressure, out of societal pressure, out of parental pressure, বাচ্চা আজকে এই জিনিস করছে। ইউ শুড সে আমার বাচ্চা যেটাতে ভালো, হতেই পারে একটা বাচ্চা, আমার বাচ্চা যদি আজকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হয়, তার মানে কি সে মানুষ হবে না? নট এট অল। আজকে তো ইউ শুড সি হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ ইয়োর চাইল্ড, অ্যান্ড অ্যাকর্ডিংলি ইউ শুড গিভ দ্য মেসেজ যে তুমি কি স্ট্রিম চুজ করতে চাও, অ্যান্ড হেল্প হিম অ্যান্ড গাইড হিম যে তুমি এই স্ট্রিমটা চুজ করলে এই স্ট্রিমে তোমাকে কিন্তু বেস্ট হতে হবে। আজকে কোটাতে সবাই গিয়ে এই কাজটা করলো কেন? ওই ইনস্টিটিউট ছাড়া কি আর কোনো ইনস্টিটিউট নেই? তো why isn't parents thinking that alternate things are also available? আমার ছেলে IIT পেলো না, আমার ছেলে যাদবপুর লাগাতে পারলো না, আমার ছেলে এইমসে পেলো না, মানে আমার ছেলে একেবারে গেল। আই নো সো মেনি কিডস তাদের বাবারা জয়েন্টে লাগাতে পারেনি, এই করতে পারেনি, প্রাইভেট কলেজে পড়াতে পারবে না, তো তাদেরকে কি করেছে, নিয়ে গিয়ে বিভিন্নভাবে নিয়ে গিয়ে কাউন্সিলিং করিয়ে উই হ্যাভ সেন্ড দেম অ্যাব্রড, এবং তারা ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে, AI নিয়ে পড়াশোনা করছে, করে দে আর ডুইং এক্সট্রিমলি ওয়েল। এবং কোন ফিল্ড, এবং অ্যাক্টার্স আর ডুইং সো ওয়েল। কেউ কারোর যদি অ্যাক্টিংয়ের উপরে ন্যাক থাকে, গেট ইন টু ইট, দ্যার ইজ নো প্রবলেম। হ্যাঁ, বেসিক পড়াশোনা শেষ করো, বিকজ সব কিছুর জন্যে বিদ্যাটা দরকার, ডেপথটা দরকার, প্রতিটা দেবে একটা আর্টিকুলেশনটাও শিখতে হবে, তার জন্য বিদ্যাটা দরকার, বেসিক বিদ্যাটা দেওয়াটা দরকার। তারপরে লেট দেম চুজ দেয়ার ফিল্ড উইচ দে ওয়ান্ট টু, বাট ইয়েস ওয়ান কন্ডিশন হ্যাজ টু বি অ্যাপ্লাইড, যে তুমি যেই ফিল্ডটাই করো বাবা, ইউ হ্যাভ টু বি দ্য বেস্ট ইন দ্যাট ফিল্ড। তার জন্য তুমি সেটার জন্য ওয়ার্ক হার্ড ফর ইট and support the child. But how important it is, মানে বেস্ট হওয়াটা কতটা জরুরি? বেস্ট না হলেও তো চলে। বেস্ট বললে দেখো, ইফ ইউ, আমরা একটা কথা বলি না, ইফ ইউ ড্রিম অফ স্কাই ইউ উইল রিচ দ্য ট্রি টপ। এবার তুমি তো তাকে ড্রিমস দেখাতে হবে, যে তুই, সবাই তো আর অমিতাভ বচ্চন হয় না, অমিতাভ বচ্চন স্বপ্ন দেখানোটা এত মানে মানে কি বলবো, হাই অ্যাম্বিশনের একটা স্বপ্ন দেখানোটাও কি জরুরি? তো আই ওয়ন্ট সে হাই অ্যাম্বিশন, সাকসেসফুল হওয়াটা। সাকসেসফুল এবার সাকসেস, আমার কাছে সাকসেস ডেফিনেশন আর তোমার কাছে সাকসেস ডেফিনেশন ইজ ডিফারেন্ট। বিকজ আমার কাছে হয়তো সাকসেসের ডেফিনেশন হলো যে আমি আমার এরিয়াতে আই ওয়ান্ট টু টাচ অ্যাজ মেনি লাইভ অ্যাজ পসিবল, হ্যাঁ, অ্যান্ড আই ওয়ান্ট টু হেল্প পিপল অ্যারাউন্ড মি ইরেসপেক্টিভ অফ মানি। ইট ইজ ইন কোটস, এরও তো ভালো, না হলো তো ঠিক, ইটস ওকে। চলতে গেলে টাকা লাগে, বাঁচতে গেলে টাকা লাগে, সংসার চালাতে গেলে টাকা লাগে, ইট ইজ ইম্পর্টেন্ট। বাট হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট এখানে ইজ দ্যাট হাউ মেনি লাইভস অ্যাম আই টাচিং। আমার কাছে ওটাই সাকসেস মান্ত্র, তোমার কাছে ইউ মাইট হ্যাভ আ ডিফারেন্ট মান্ত্র। সো হেন্স আন্ডারস্ট্যান্ড দ্য মান্ত্র অফ সাকসেস উইচ দ্য চাইল্ড হ্যাভেজ ইন মাইন্ড। ওর কাছে সাকসেসটা কি? ইজ ইট মানি? ইজ ইট হোয়াট? ইজ ইট হার্ড ওয়ার্ক? ইজ ইট ফিলন্থ্রফি? ইজ ইট হোয়াট? এটা বুঝতে হবে চাইল্ডের সঙ্গে। এটা যতক্ষণ না তুমি বোঝে, ইউ গেট ইন টু আ কনভারসেশন মোড, কমিউনিকেশন মোড, ভেরি ডিফিকাল্ট।
ঠিক তার উল্টো দিকের ঘটনাটাই হচ্ছে যে ওই একটি বাচ্চা ক্রিকেট ব্যাট নিয়ে আসছে, ক্রিকেট ব্যাট তার মায়ের মাথায় মারছে এবং সেটার কারণ কি না, মা তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়েছে। এই যে স্ক্রিনের প্রতি অবসেশন, হ্যাঁ, এবং স্ক্রিন টাইম বেড়ে যাওয়া, এখন আজকালকার বাচ্চা বাচ্চা ছেলেপুলেরা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এই সমস্ত কিছুতে ঢুকে পড়ছে। এবং সোশ্যাল মিডিয়া, আমি জানি না তুমি অ্যাগ্রি করবে কিনা, আমার কেন জানি না মনে হয় সোশ্যাল মিডিয়া ইজ নট রাইট ফর আ চাইল্ড। ইউ আর রাইট। আমি একটা এক্সাম্পল দিই, এখানে একটা সিচুয়েশন দিই। তো আমার কাছে একটা বাচ্চা এসেছিল কাউন্সিলিং করাতে কিছুদিন আগে, হ্যাঁ, তোর পেরেন্টসরাও এসেছিল। তো আই ডোন্ট নো ইফ দে উইল বি ওয়াচিং দিস, বাট আই ওয়ান্ট টু সাইট দিস এক্সাম্পল। তো আমি ফোনের মধ্যে আমার দেয়ার ওয়াজ সাম বাগ ইন দ্য ফোন, তো আই ক্যারি 2-3 ফোনস টুগেদার। আমার কিছু ইন্টারন্যাশনাল নাম্বারস থাকে, এই জন্য তো একটা ফোনের মধ্যে আমি কিছু ডাউনলোড করতে পারছি না। ছেলেটা ইজ হার্ডলি 8 to 9 years old. ও আমাকে অনেকক্ষণ থেকে অবজার্ভ, ইট ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট উইচ আই নিড টু ডাউনলোড, আমি পারছি না করতে। নেট আছে, সব আছে। এবার ছেলেটা কি করলো, আন্টি ক্যান আই হেল্প ইউ? না, ওয়াই নট। ও নিল, টপ করে ডাউনলোড করে দিয়ে দিল। এবার আমি তো বলে, বেটা তুমি কি এগুলো শিখেছো? বলে না, আমি সব ইউটিউব দেখে শিখে নিয়েছি। এবার হোয়াট ডু আই সে দ্যাট? এবার মার কমপ্লেন হলো, সবচেয়ে বিগেস্ট থিং হলো যে বাচ্চা সারাক্ষণ ফোন আর ট্যাব নিয়ে বসে থাকে আর ল্যাপটপে খেলা করে। এবার হোয়াট ডু আই সে এট দ্যাট পয়েন্ট ইন টাইম? So definitely social media has got the positive and negative effect. স্ক্রিন টাইমটা যতটা কম করা যায়, কি করে কম করা যাবে? তুমি ফোন কেড়ে নিয়ে কম করা না, আচ্ছা, পুট হিম ইনটু আদার অ্যাক্টিভিটিস। যেই সময়টা বাচ্চারা ধরো তুমি যেই সময়টা ও ফোন দেখে, ফোনটা কখন দেখে? যখন রিসেস সময় থাকে, পড়াশোনা হয়ে গেল, এই সময়টা চলো আমি বসে ফোন দেখি। ওই সময়টা পুট হিম ইনটু আ টাস্ক। পড়াশোনা দিও না, পড়াশোনা দিলে ও কেটে পড়বে। তো ইউ শুড পুট হিম ইনটু আ টাস্ক, গিভ হিম। যেন আমরা আগে ছোটবেলায় কেলিডোস্কোপ খেলতাম, কেলিডোস্কোপ খেলো, চেসে দাও, চেস ইজ আ ভেরি ভেরি গুড থিং। কোনো স্পোর্ট অ্যাক্টিভিটিসে ইনভলভ করো, হ্যাঁ, ভেরি ইম্পর্ট্যান্ট। প্রতিটা বাচ্চাকে একটা করে স্পোর্ট করা উচিত। এবং মাইন্ড গেমসগুলো যেগুলো করা, মাইন্ড গেমসগুলো যেগুলো ম্যানুয়াল গেম, নট গেমস ইন দ্য ফোন, ম্যানুয়াল গেমসে দেওয়া। চেসটা কিন্তু ওরা বলছে চেস, ক্যারাম বোর্ড, আমি ক্যারাম বোর্ড যা খেলি, আমার নিজের ছোটো ছেলে বলে আমি তো বোর্ডে ক্যারাম থেকে বেশি ভালো ক্যারাম আমি ফোনে খেলতে পারি। ওকে আমি যেহেতু যতবার পারে ক্যারাম আমি হারিয়ে দিই, দিস ইজ হোয়াট হি আনসার্স মি, যে আমি বোর্ড থেকে ভালো তো ফোনে খেলতে পারি। আমি ফোনে তো কী করে খেলবো? তুমি আমার সঙ্গে ফোনে এখানে কানেক্ট করো, এখানে কানেক্ট করো, আমি তো পারি না। ফোনে আমি হেরে যাই, আমাকে হারানোর জন্য ফোনে খেলবে, বাট আই এনশিওর দ্যাট ও বোর্ডে বসে খেলে। সো ইনডোর গেমস অ্যান্ড আউটডোর গেম শুড বি ব্যালেন্স উইথ দ্য চাইল্ড। পড়াশোনার সঙ্গে গেমস অ্যাক্টিভিটিস, যেরকম উইন্টার ক্যাম্প, সামার ক্যাম্প, আমি দেখি আজকালকার যুগে এবং কলকাতায় প্রচুর সামার ক্যাম্প, উইন্টার ক্যাম্পস আসে। ওদের হলিডেজগুলোতেই দেখবে তুমি যে ওদের স্ক্রিন টাইমটা বেড়ে যায়। যেই সময় গরমের ছুটি পড়লো আর পুজোর ছুটি, আর বাবা মা বাড়িতে নেই, ঠাকুমা বা দাদু আছে, সারাক্ষণ ওই ব্রল স্টার, মাইন্ড ব্লক, আমি জানি না ঠিকঠাক বলছি কিনা, মাইন্ড ব্লক এইগুলো নিয়ে চলছে। হ্যাঁ, তো এইগুলো থেকে তুই বার করে দিয়ে পুট হিম ইনটু, যেরকম আমি দেখেছি অনেকেই দিয়েছেন, অ্যান্ড আই হ্যাভ সাজেস্টেড ফিউ স্কলাস্টিক সর্ট অফ আ ক্যাম্পস, যেখানে গিয়ে রোবোটিক্স বানানো শেখা, ইলেকট্রনিক্স, যার যেদিকে কেউ হয়তো আঁকতে ভালোবাসে, আঁকার মধ্যে দাও, গান, কুকিং, পুট দেম ইনটু ভেরিয়াস অ্যাক্টিভিটিস। তো বুঝতে হবে যে কি কি অ্যাক্টিভিটিসে একটা বাচ্চাকে এঙ্গেজ করে রাখা। বলতে পারো যে তুমি আজকে স্ন্যাকটা এটা বানাও, তো মুড়ি দিয়ে দাও, তার মধ্যে দিয়ে দাও পেঁয়াজ টিয়াজ কেটে টেটে দিয়ে দাও, বাচ্চা সে বানাক, তার মধ্যে যা পচা হোক যা হোক যাই বানাক, খেয়ে বলো ওয়াও ইউ হ্যাভ মেড ইট ফ্যান্টাস্টিক। I think that's the biggest gift for the child. So he will have the motivation to do all these activities again. যা করবে অ্যাপ্রিসিয়েট করো, বাজে করুক, পচা করুক, হারুক, তোমার সঙ্গে গেমে বসলো, হারলো, ইউ হ্যাভ ট্রাইড, ইউ হ্যাভ ডান ইট। সো তুমি নেক্সট গেমটা তুমি জিতবে। আমি যেরকম উনোটা খেলি, এবার আমি আমার বাচ্চাকে উনো খেলাই, এবার ওর সঙ্গে উনোতে আমি হেরে যাই, তো আমি অ্যাট টাইমস আমি ইচ্ছে করে হারি, সো দ্যাট আই হিজ মোরাল ইজ হাই, চলো মামা উনো খেলবো। তুমি ফোন খেলবে না, কি খেলবে? আমি উনো খেলবো, দাও উনো খেলো। তো দিস ইজ হোয়াট ইজ রিকোয়ার্ড টু এঙ্গেজ ইউর চাইল্ড অ্যান্ড পুট দেম ইনটু অ্যাক্টিভিটি, যাতে স্ক্রিন টাইমটা কমতে থাকে।
একদম তো ভ্যানিশ করা যায় না। না, একদম ভ্যানিশ করা যায় না, কারণ এখন তো প্রচুর এমন হয়েছে যে অনলাইন, হ্যাঁ মানে প্রচুর পড়াশোনা তো অনলাইন হচ্ছে, ক্লাস অনলাইন হচ্ছে, হোম টাস্ক ইমেলে আসছে, মানে তার স্ক্রিন টাইম আমি কমাবোই বা কি করে? না, স্ক্রিন টাইম কমানো ওটাই মানে অনলাইনে যেগুলো আছে সেগুলো আমাদেরকে ডাউনলোড করে দিয়ে দেবে, কারণ প্যান্ডেমিকের সময়টা এটা সবচেয়ে এফেক্ট করেছে, এই প্যান্ডেমিকের সময়টা যখন লকডাউন ছিল। ঠিক ঠিক ঠিক। লকডাউন হওয়ার পরে বাচ্চাদের সমস্ত অনলাইন ক্লাসেস হওয়া শুরু করেছে, তখন থেকে ওদের স্ক্রিন টাইমটা বাড়তে শুরু করলো। আই হ্যাভ 2 sons, এল্ডার সানের যতটা স্ক্রিন টাইম না ছিল, ছোটটার সময় বেশি হয়েছে, ইজ অনলি বিকজ অফ দিস প্যান্ডেমিক। খুব ইম্পর্টেন্ট কথা বলেছো, মানে স্ক্রিন টাইম, এবং স্ক্রিন টাইমের সঙ্গে কি বাচ্চাদের স্লিপ, ঘুম, এটা কোনোভাবে কানেক্টেড? ও ইয়েস। আমি তোমার জাস্ট একটা মানে একটা ইনফরমেশন দিই, যে একটা স্টাডিতে দেখা গেছে, দিল্লিতে এই স্টাডিটা হয়েছিল, তাতে দেখা গেছে যে 60% অফ কিডস যাদের মধ্যে স্লিপ ডিস্টারবেন্সের মার্কার দেখা গেছে, মানে স্লিপ তাদের, এবং 20% বাচ্চাকে দেখা গেছে দে আর স্লিপ ডিপ্রাইভড অলরেডি, কারণ নেই কিন্তু, বাট দেখা যাচ্ছে তারা স্লিপ ডিপ্রাইভড। তো স্ক্রিন টাইমের সঙ্গে কি এটার কোনো যোগ আছে? আমরা বলি যে বাচ্চাদের এগুলো একটা লুপের পড়ে। স্ক্রিন টাইম ইজ নট দি ওনলি রিজন ফর স্লিপ ডিসঅর্ডার, ইজ ওয়ান অফ দ্য রিজন। ইট ক্যানট বি দ্য ওনলি রিজন, অর শুড নট বি দ্য ওনলি রিজন। যদি শুড বি দ্য ওনলি রিজন হলে দেন ডেফিনেটলি দের সাম প্রবলেম। কারণ একটা বাচ্চা তো সারাদিন স্ক্রিন দেখে না, এবার সে কখন দেখে? রাত্রির দিকে। স্লিপ ডিসঅর্ডারটা কেন হয়? কারণ আমি খেয়ে দিয়ে আমরা জানি যে একটুখানি ফিজিক্যাল মুভমেন্ট করে তুমি ঘুমিয়ে পড়ো, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। আজকালকার বাচ্চারা রাত জেগে পড়ার ইজ এ স্টাইল। হ্যাঁ, সারা রাত জেগে পড়ছে, সারা রাত জেগে, তোদের পড়াশোনাটা ঠিক 9টার পরে শুরু হয়, এবার 9টার পরে অনলাইনেই পড়ছে ওরা সারাক্ষণ অনলাইনে। আমার তো দ্যার আর পিপল যারা তো জয়েন্ট পয়েন্টে বসে, দে আর অ্যাকচুয়ালি স্টাডিং, এবং স্ক্রিন টাইমটাও থাকছে। এবার মাঝে মধ্যে ওদের নিজেদের স্ট্রেস করার জন্য, আমি টকিং অ্যাবাউট ইয়াং অ্যাডাল্টস এখানে এই মুহূর্তে, তো ইয়াং অ্যাডাল্টসের দেখা যায় যে কম্পিটিটিভ এক্সামের জন্য তারা যখন পড়ে, রাত্রির জেগে পড়ে, তখন দেখা যায় যে ওরা রাত্রির জেগে পড়ছে, এবং মাঝে মধ্যে ওদেরকে ফ্রি টাইম করার জন্য ওরা ওই খেলছে। তার ফলে যখন সকালের দিকে ঘুমাতে যাচ্ছে, ঘুম আর আসে না, এবং এটা ভীষণভাবে এফেক্ট করে তাদের অ্যাপেটাইট, খিদে থাকছে না, ডিপ্রেশন, নসিয়া, হ্যাঁ, অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং। আজকে আই হ্যাভ নোটিস সো মেনি টাইমস, আমরা যখন ক্লাবসে যাই, আমরা যখন একটা সোশ্যাল গ্যাদারিংয়ে যাই, এবং প্যারেন্টসরাও এসে যখন আমাদেরকে বলে যে আমার বাচ্চা কোথাও নিয়ে গেলে আমাদের ফোনটাকে নিয়ে বিজি ইন দ্য ফোন, উই আর টকিং, উই আর ইটিং, আমরা খাচ্ছি, আমরা গল্প করছি, বাচ্চা ইজ নট নোওয়্যার ইনভলভড ইন দ্য ডিসকাশন। হঠাৎ করে বলে, মা আমাকে একটা অ্যাপেল জুস দেবে, এরম। এবার সবাই কথা বলছে, সবাই হাসি ঠাট্টা করছে, বাচ্চা ইজ নোওয়্যার ইনভলভড। হঠাৎ করে বললে আমার জন্য কি খাবে বাবা, কি আছে, আচ্ছা চাইনিজ আছে, ওর ফেভারিট জিনিসটাই বলে দিল। হি ডাজন্ট হ্যাভ টাইম টু মেনু কার্ড দেখানো। চাইনিজটা এটা, এই খাবারটা এরকম হবে, চিকেন ছাড়া হবে না, এটা দেবে, এই জিনিসগুলো থাকবে, কনস্টিটিউয়েন্টসগুলো বলে আবার ফোনে। তো দিস ইজ নাথিং বাট অ্যান অ্যাডিকশন। এইটা আমাদেরকে দেখা যাচ্ছে যে স্ক্রিন টাইমটা হ্যাজ বিকাম অ্যান অ্যাডিকশন। আমরা দেখেছি নট অনলি বাচ্চারা, আমি দেখেছি অফিস গোয়ার্সরাও আমার কাছে আসে, যে বসে যখন আমি দেখি গাড়ি চালাতে চালাতে, আই হ্যাভ সিন, আই মাইসেলফ হ্যাভ বিন ড্রাইভিং, আমি এই রাস্তাতে আমি বলছি, সিগন্যালে দাঁড়িয়ে আছি, সঙ্গে সঙ্গে ফোন বার করে গেম খেলছে, আমি এরকমভাবে উকি মেরে দেখছি সে গেম খেলছে। Just imagine in the driver's seat a person is sitting and playing game. It's how dangerous it is. তো এটা বড়রাও করছে, তো বাচ্চাদের দোষ কি? Hence what is important is that activity বাড়ানো is very important. Activity মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো উচিত, এক্সারসাইজেস করা উচিত, মেডিটেশন বাচ্চাদের যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমরা রামকৃষ্ণ মিশনে দেখেছি। আজকে আমরা উই ইউজ টু থিঙ্ক আমরা বাচ্চাদেরকে রামকৃষ্ণ মিশনের মতন একটা ইনস্টিটিউশনে পড়াবো। আমি এই একটা বেসিক এক্সাম্পল দিচ্ছি, রামকৃষ্ণ মিশনের মতন অনেক ইনস্টিটিউটস আছে যেখানে প্রেয়ার, স্পিরিচুয়ালিটি, মেডিটেশনের ওপরে ধ্যান দেয়। এটা একেবারে চলে গেছে, রাদার কমে গেছে। চলে গেছেটা মাইট নট বি দ্য রাইট ওয়ার্ড, একেবারে কমে গেছে। যে প্রেয়ারফুল হওয়াটা, বিলিভিং ইন গড, বিলিভিং ইন দ্যাট অলমাইটি, এটা বাচ্চাদের মধ্যে তুমি দেখবে, আজকালকার দিনে বাচ্চাদের মধ্যে তুমি দেখবে ম্যাক্সিমাম বাচ্চারা এথিয়েস্ট, ওরা নন বিলিভার অফ গড। হোয়াট ইজ গড তুমি ডিফাইনই করতে পারবে না ওদের কাছে গড কি।
ওদের কাছে গড কুড বি দিস ফোন, বিকজ দিস ইজ ওয়্যার হি ইজ, ইউ ক্যান ব্লেম দেম। আমরা ভগবান কাকে বলি, আমরা ভগবানকে কখন ডাকি বা ভগবানকে কেন ডাকি, তুমি যদি ডিফাইন করো, দ্য ফোন ক্যান বি দ্য গড টু দ্য চাইল্ড। তো দ্য চাইল্ড ভাবছে এটাই আমার ঈশ্বর। এবার আমি এরকম এক্সাম্পলও জানি যে যারা ব্রাহ্মণ, আমার ছেলের এক্সাম্পলে দিই যে যারা ব্রাহ্মণ, এবার ওকে পৈতে দেওয়া হয়েছে, আমার ছোট ছেলে ইজ জাস্ট 11, পৈতে দেওয়া হয়েছে। এবার পৈতে দেওয়ার পরে ওকে তো রোজ সকালবেলা গায়ত্রী মন্ত্র জপ করতে হবে, আর্নিক করতে হবে, দুবেলা করে আর্নিক করতে হবে। এবার তো সে তো আর্নিক করা মানে একটা বিশাল একটা চাপের ব্যাপার, প্লাস ওকে খেতে হবে, একাদশী করতে হবে। মানে একাদশীটা আমার ছোট ছেলে যেহেতু একটু ভেজিটেরিয়ান খেতে ভালোবাসে, ওর মানে একাদশী মানে লুচি, একাদশীর অ্যাট্রাকশন। মাম্মাম আজকে একাদশী না, আপনি একাদশী কি করে বুঝলি? লুচি, একাদশী মিন্স লুচি। এবার জাস্ট ইমাজিন, কোনো স্পিরিচুয়ালিটি মানে এসও নেই। এবার গায়ত্রী মন্ত্র, সূর্য মন্ত্র, হ্যানা তেনা আমার হাজব্যান্ড ওকে শিখিয়ে দিয়েছে, ওগুলো গিয়ে জাস্ট মুখস্থ করে ও জাস্ট বলে দেয়। এই যে গেটিং কানেক্টেড টু গড, সেই ব্যাপারটা ইজ ল্যাগিং। এবার কানেক্টেড টু গড আমি দেখেছি অনেক অনেক বাচ্চারা ভীষণ, আমার জানাশোনা কয়েকটা পেশেন্টদের বাচ্চারা দেখেছি, দে আর সো ভেরি গড ফিয়ারিং অ্যান্ড গড লাভিং পারসন। হ্যাঁ, আমি এথিজম হওয়াটা কোনো খারাপ জিনিস না, এথিস্ট হতেই পারে, বাট এই সুপার ন্যাচুরাল ইউনিভার্সকে, যে মাদার নেচারকে আমরা কখনোই ডিনাই করতে পারি না। ঠিক কথা। ওরা পুরোটাকে ডিনাইল স্টেজে চলে গেছে, সবই নাকি সায়েন্স। এবার সায়েন্স অ্যান্ড রোবোটিক্সের জায়গায় তুমি কি করে বলো আমাকে এই জিনিসগুলো তুমি মাথা থেকে বার করবে? হেন্স আমি সাজেস্ট করব টু অল দি প্যারেন্টস দ্যাট স্ক্রিন টাইম ডেফিনেটলি কমানো দরকার এবং অ্যাক্টিভিটিস বাড়ানো দরকার, এবং একটুখানি মেডিটেশন, স্পিরিচুয়ালিটি, ফিজিক্যাল এক্সারসাইজেস, যাতে ওর যে যত হাইপার অ্যাক্টিভ, মাই চাইল্ড ক্যান বি হাইপার অ্যাক্টিভ, এবার ওর হাইপার অ্যাক্টিভটাকে তো ইট হ্যাজ টু ওয়েন্ট আউট সামওয়্যার। একদমই তাই। সোফার কোণে বসে ফোন দেখে তো ওয়েন্ট আউট করবে না, তাকে তো সুইমিং করতে হবে, তাকে তো একটু ক্যারাটে করতে হবে, তাকে তো ব্যাডমিন্টন খেলতে হবে, তবে তো ড্রেন আউট হবে, তবে তো ঘুমটা আসবে। ঘুমটা আসবে কি করে? সেডেন্টারি লাইফস্টাইল। You will find most of the Gen Z kids, কিছু ছাড়া অফকোর্স, যারা আছে তারা হলো প্রচণ্ড পরিমাণে জিম অ্যাডিক্ট, আর যারা জিম অ্যাডিক্ট না তারা প্রচণ্ড পরিমাণে সেডেন্টারি। মানে এক্সট্রিম কেসেস, মাঝামাঝি কিছু নেই। হ্যাঁ, যে আমি এটাও ব্যালেন্স করছি, এটাও ব্যালেন্স করছি, দে কান্ট ব্যালেন্স। আমরা যেটা শিখেছি ছোটবেলা থেকে, যে আমরা কাজও করব, বাড়িও দেখব, বাচ্চাও দেখব, এই যে মাল্টিটাস্কিং ব্যাপারটা এখন দেখছি বাচ্চাদের মধ্যে কমে আসছে। আই ডু নট নো ইট ইজ বিকজ অফ ল্যাক অফ পেশেন্স, পারসিভিয়ারেন্স, হোয়াট ইট ইজ ইয়েট আন্ডার স্টাডি। এটা তো মানে শুধু বাচ্চাদের নয়, ফোন অ্যাডিকশন বড়দেরও আছে, আমাদেরও আছে। তো এই ফোন অ্যাডিকশন থেকে বাঁচার উপায় কি বড়দের ক্ষেত্রেই যদি বলি? ফোন অ্যাডিকশন বলতে ডিপেন্ড করে তুমি ফোনে কি দেখছো। ফর মি ফোন মিনস মেটেরিয়াল, ফোন মিনস কমিউনিকেশন। আমি ফোনটা তখনই ইউজ করি যখন আমার কিছু, বা আমি ল্যাপটপ তখনই ইউজ করি যখন আমার কিছু স্টাডি মেটেরিয়াল করতে হয়, কোনো পেপার্স লিখতে হয়, কোনো পেপার্স বাইরে পাঠাতে হয়, কোনো বই লিখছি আমি, তখন আমার, বা কোনো রেফারেন্স পয়েন্টের জন্য দরকার পড়ে। হ্যাঁ, আমি রিলস দেখি না, বলাটা ভুল, দেখি, লার্নিং রিলস দেখি, যেগুলো কেউ যে মাছ ভাত খাচ্ছে, প্রচুর খাচ্ছে, ওই রিলসগুলো আমি দেখি না। আমি বলবো না এগুলো খারাপ রিলস, এগুলো ভালোই রিলস, বাট প্রচুর খাচ্ছে দেখে আমার লাভ নেই, বিকজ আই নিড টু রিডিউস ওয়েট। তো ওগুলো দেখে আমি মোটিভেটেড হই না, রাদার আই উড লিসেন টু সামথিং মোটিভেশনাল। আমরা যদি মোটিভেটেড হয়ে মোটিভেশনাল কিছু যদি দেখি, যেটা দেখে আমি ইন্সপায়ার হচ্ছি, যেটা থেকে আমি যেটা শুনে বা দেখে আমি শিখছি, যেটা শুনে বা দেখে আমার কোনো মেন্টাল ফিজিক্যাল প্রবলেমে পড়ছি না, যেটা শুনে দেখে আমি এত মিউজিক শুনছি, যেটা শুনে বা দেখে আমার ভালো ঘুম হচ্ছে, I think there's no problem in that. But যেই মুমেন্টে ওটা is turning into addiction, যে আমাকে মেসেঞ্জারে গিয়ে রাত্রি 2টো অবধি মেসেজে রিপ্লাই করতে হবে, এবং আমাকে মেসেঞ্জারে থাকতে হবে, আমাকে ইনস্টাতে থাকতে হবে, আমাকে আই ডু নট নো অল দি আদার প্ল্যাটফর্মসে থাকতেই হবে, কারণ আমাকে রিপ্লাই তখনই করতে হবে, দেন there is a problem. আমার মনে হয় অ্যাজ অ্যান অ্যাডাল্ট আমরা যে ম্যাচিওর পিপল আমি বলবো, তারা দে ক্যান মেক আ কনসিয়াস ডিসিশন যে আমি ফোনটা ইউজ করবো না। যে কোনো রিট্রিট, আমরা যে এখন দেখবে রিট্রিট কথাটা তুমি খুব শুনবে, রিট্রিটে মানুষে কেন যায়?
বিকজ একটা মানুষের যখন দেখা যায় যে প্রচণ্ড পরিমাণে অ্যাডিক্টেড টু সামথিং, তখন তারা রিট্রিটে যায়। কারণ সেই সময় তোমাকে ফোন ইউজ করতে দেবে না, সেই সময় তোমাকে, তোমার যদি সিগারেটের অভ্যাস থাকে, দে উইল নট লেট ইউ স্মোক, দে উইল নট লেট ইউ ড্রিঙ্ক, দে উইল নট লেট ইউ ডু এনিথিং উইচ ইউ আর হ্যাবিচুয়েটেড। ওই রিট্রিট ফর 5 days বা 6 days প্রচুর জায়গাতে হয়, এবং সেই রিট্রিটসগুলোতে গিয়ে উই ক্যান ডেফিনেটলি কাম আউট অফ ইট। উই হ্যাভ টু ফাইন্ড আউট ওয়েজ হাউ টু কাম আউট অফ অ্যাডিকশন। প্রথমে তো জানতে হবে, অ্যাম আই অ্যাডিকটিভ? যদি ইয়ার আনসার ইজ ইয়েস, উই নিড টু ফাইন্ড আউট ওয়েজ। সব ওয়েজ আছে আজকাল, উই হ্যাভ মুভড অ্যান্ড অ্যাডভান্স ট্রেমেন্ডাসলি। তো সব ওয়েজ আছে, সেই ওয়েজে গিয়ে উই ক্যান অলওয়েজ কাম আউট অফ ইট। ইট ইজ আমাদের কনসিয়াস ডিসিশন, আমরা বাইরে আসতে চাই কি না। বাচ্চারা অনেক সময় অনেকগুলো দুষ্টুমি করে, যে দুষ্টুমিগুলো আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় নট দ্যাট সিরিয়াস, মজাই লাগে, কিন্তু তার ভেতরে কখনো কখনো নিজের অজান্তেই একটা অন্যরকম অসুখ বা মনের একটা রোগ বাসা বাঁধতে আরম্ভ করে। এরকম কোনো এক্সপিরিয়েন্স তোমার কখনো হয়েছে? ও ইয়েস, হ্যাঁ, অনেকগুলো ইনসিডেন্টস আছে এরকম যে মনের মধ্যে বাসা বেঁধেছে। যেরকম একটা চাইল্ড আমার কাছে এসছিল, যে ওর মা নিয়ে এসছিল, এবং ও বাচ্চাটা প্রচণ্ড পরিমাণে ইজ এ ফুড, মানে একটু একটু মানে হেলদি বাচ্চা, খেতে ভালোবাসে। তো খেত, টিফিন খেয়ে যেত লোকের টিফিন, মানে ও কী করতো, ইভেন কি যখন ব্রেক টাইম হতো স্কুলের, ব্যাগ থেকে টিফিন বার করে করে ও টিফিন খেত লোকের, মানে অন্য বাচ্চাদের টিফিন খেত। আচ্ছা। তো বাচ্চাদের টিফিন খেত, নিজের টিফিন খেত, বা মা বিভিন্ন আইটেম বানিয়ে দিত, তাতেও স্যাটিসফাইড না। তো স্কুল থেকে কমপ্লেন এসছে, এবং টিচাররা ওকে ধরেওছে, বলেওছে, বকাও দিয়েছে, অবজারভেশন করে করে পুরো ডায়েরি ভরে গেছে যে বাচ্চা টিফিন চুরি করে করে খায়। এবার বাচ্চা তো কী করবে, ওরা তো মা তো মানে বুঝতেই পারছে না কী করবে। ওকে নিয়ে, বাচ্চাকে নিয়ে আমার কাছে আসে, তখন আমি জিজ্ঞেস করি যে কী কারণে তুমি এই জিনিসটা করো। তো বাচ্চা অবভিয়াসলি ওপেন আপ করে না, ইট টেক্স এ লট অফ টাইম ফর আস যে টু হেল্প দ্য চাইল্ড টু কাম আউট হোয়াট এক্স্যাক্টলি ইজ গোয়িং ইন দ্য মাইন্ড। তখন দেখা গেল যে বাচ্চাটার বাড়িতে প্রচুর প্রবলেম, যেটা আমরা পরের দিকে জানতে পারলাম আফটার আ লট অফ ডিপ ডাইভ। ওর বাবা মার মধ্যে প্রচণ্ড কনফ্লিক্ট। আচ্ছা। এবং তার ফলে দেখা যায় যে অর্ধেক দিন ওর মা খায় না। ওকে। তো ওর মা না খেয়ে ঘুমিয়ে পড়ে রাত্রির বেলা। তো সেইটা সামহাও ওর মাথার মধ্যে কিছু একটা গেছে, মেবি ও অ্যাংশিয়াস হয়ে পড়েছে, অ্যাংজাইটিতে পড়ে গেছে, বা ডিপ্রেসড হয়ে গেছে ইন সাম ওয়ে অর নট, যে তার জন্য ও কী করে, গিয়ে টিফিন খায়। ওভাবে ও খেলে ওর মার পেট ভরে। দ্যাট ইজ হোয়াট ওয়াজ গোয়িং ইনসাইড দ্য চাইল্ড মাইন্ড, যেটা আমরা জানতে পেরেছি আফটার 1 month অফ কাউন্সিলিং দ্য চাইল্ড। আচ্ছা। যে ও ভাবতো যে আমি বেশি খেয়ে নিলে আমার মায়ের পেটটা ভরবে, কারণ ও অর্ধেক দিন দেখতো যে ওর মা বাবার সঙ্গে ঝগড়া করে না খেয়ে শুয়ে পড়তো। আচ্ছা। অ্যান্ড ও ভাবতো যে আমি বেশি খেলে, ওভার ইটিং করলে আমার মার পেটটাও ভরবে, কারণ ও শুনেছে যে আমি মায়ের পেটু থেকে বেরিয়েছি, তো আমি যা খাবো মায়ের পেটুতে যাবে। দ্যাট ইজ হোয়াট দ্য এক্সপ্লেনেশন অফ দ্য চাইল্ড ওয়াজ। হেন্স হোয়াট উই হ্যাভ ডান, উই আস্ক দ্য মাদার যে তুমি না খেয়ে ঘুমিও না রাত্রিবেলা, তুমি বাচ্চার সঙ্গে বসে খাও। যখন ওর মা বাচ্চার সঙ্গে বসে একসাথে, বাবা মা একসাথে খাওয়া শুরু করলো, বাচ্চাটার এইটা আস্তে 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 কমতে থাকলো। সো ইউ নেভার নো একটা বাচ্চা যে কীভাবে সাইকোলজিক্যাল কোন কারণে যে এফেক্ট করতে পারে, ইউ হ্যাভ নো। এটার মানে তো কোথাও গিয়ে এটাও দাঁড়াচ্ছে যে বাবা মায়ের মধ্যে ঝগড়া, আর্গুমেন্ট, মনোমালিন্য, যেটা অনেক ক্ষেত্রে এগিয়ে গিয়ে হয়তো ডিভোর্সে কনভার্টেড হচ্ছে, ফ্যামিলি ভেঙে যাচ্ছে, সেটা বাচ্চাদের মনে কিভাবে এফেক্ট করে? তুমি শুরু করো যে ধরো যেখানে, যে বাড়িতে রেগুলার বাবা মায়ের মধ্যে ঝগড়া হয়, সেই বাড়িতে বাচ্চার মনে সেটার কি প্রভাব পড়ে? আমার কাছে একটা বাচ্চা এসেছিল যে বাবা মা শুধু ঝগড়া করতো না, বাচ্চাটা এসেছিল যে বাবা মার ঝগড়ায় বাবা ওয়াজ রেগুলার ড্রাঙ্কার, এবং বাচ্চাটাকে এসে মেয়ে, ফিমেল চাইল্ড, হ্যাঁ, তো মেয়েকে এসে মার সঙ্গে ঝগড়া করে, এবার মাকে প্লিজ করার জন্য মা হয়তো মার হয়ে বাচ্চাটা ঝগড়া করতে আসতো, বাচ্চাটা কি করতো, বেল্ট খুলে ব্ল্যাক করে মারতো। এবং বাচ্চাটা তখন ওর শি ইজ ইন হার টিনেজার এজে চলে গেছে, তখন ওর বাবা ওকে মারতো তো মাকে প্লিজ করার জন্যে, মাকে কমফর্ট দেওয়ার জন্য যে আমি তো ওকে মারছি। অ্যাকচুয়ালি কী করছে, মায়ের রাগটা বাচ্চার ওপর দিয়ে বার করছে।
তো মার হয়ে বাচ্চা বাবার সঙ্গে কথা বলছে। তো আমি আমার রাগটা আমি কি করছি বাচ্চার ওপর দিয়ে, এবার তারপরে গিয়ে ওর বাবা আবার বাচ্চাকে সরি বলছে। বাট দ্য মার্কস উইচ দ্য ফাদার হ্যাজ লেফট ইন দ্য চাইল্ডস হার্ট, এটা কি কোনোদিন ইরেজ হবে? এবং হয়ও না। দেখা গেছে যে পরবর্তী ক্ষেত্রে বাবা মা ডিভোর্সড হয়েছে, সেপারেটেড হয়েছে, এবং বাচ্চা চোজ টু স্টে উইথ দ্য মাদার। বাচ্চা বাবার সঙ্গে দেখতেও যায় না। কোর্ট থেকে ওকে বলেছে যে মাসে একবার বা মাসে দুবার করে বাচ্চা বাবাকে দেখা করতে পারে, বাবা নিয়ে যেতে পারে। বাচ্চা যায় না, রিফিউজড। বাবা আবার করে আপিল করে যে মা শিখিয়েছে বাচ্চাকে যে বাবার সাথে দেখা করতে যাস না, বাবা বাজে লোক। But actually it was not the case. It was that বাচ্চা itself never wanted to go to the father. ব্রোকেন ফ্যামিলি বাচ্চাদের মেন্টালিটি কিভাবে পাল্টে যায়? ব্রোকেন ফ্যামিলির বাচ্চাদের, দেয়ার আর ফ্যামিলিজ যেখানে বাচ্চারা দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি ফ্যামিলিতে যে ব্রোকেন ফ্যামিলির বাচ্চাদেরকে হোস্টেলে দিয়ে দেওয়া হয়, বোর্ডিংয়ে দিয়ে দেওয়া হয়, এবং বাচ্চাদের মেন্টালিটি হলো ওরা ডিস্টেন্ট করে নেয় ফ্রম বোথ প্যারেন্টস। ওদের যে বাবা মার ওপরে যে কম্প্যাশন, বাবা মার ওপরে যে ভালোবাসা, এবং বয়স হয়ে গেলে বাবা মাকে যে দেখা, যে রেসপন্সিবিলিটি জ্ঞানটা ওদের মধ্যে অনেকটা কমে যায়, অনেকটা কি একদমই কমে যায়। এবং আমি দেখেছি যে এখন, বিকজ আই ডু আ লট অফ ফিলান্থ্রপিক জব, যারা ওল্ড এজ হোমে আছে, এরম ফ্যামিলির বাবা বা মারা ওল্ড এজ হোমে রয়েছে, অনেক অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ফ্যামিলির বাবা মা বা ওল্ড এজ হোমে রয়েছে যারা ডিভোর্সড, এবং ছেলে প্রতি মাসে টাকা পাঠাচ্ছে। এখানে আমাদের কলকাতার মধ্যে এখানে ভিআইপি ওল্ড এজ হোম আছে, ভিআইপি ওল্ড এজ হোমে থাকছে, কিন্তু ছেলের কাছে সময় নিয়ে এসে বাবাকে একবার দেখা। নিউক্লিয়ার ফ্যামিলি, একমাত্র সন্তান, বাবাকে দেখছে। মা হয়তো মারা গেছে বা মা হয়তো রিম্যারিড, এরকমও সিচুয়েশন হয়েছে। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে ওই একটা বাচ্চার জীবনকে সুন্দর এবং সুসংহত করতে গেলে রুটিন ফলো করানো মনে হয় অনেক সময় জরুরি হয়ে পড়ে। তো একটা বাচ্চার জীবনটাকে স্ট্রাকচার করতে গেলে কি কি জিনিস করতে হয়, কি কি জিনিস থাকা উচিত তার রুটিনের মধ্যে? বাচ্চাকে রুটিনে ফেলার জন্য ভেরি ইম্পর্টেন্ট হলো বাবা মাকে ডিসিপ্লিন হতে হয়। বাবা মাকে ডিসিপ্লিন হতে হয় ডেফিনেটলি। আমি যদি আমাকে বাচ্চার, বাবা মা ইজ দ্য মিরর অফ আ চাইল্ড, তাই না? আমরা তো কার থেকে দেখে শিখি, আমরা আইডলাইজ করি ছোটবেলা থেকে আমার বাবা মাকে, তারপর তো বড় হলে বুদ্ধি হলে তারপর আইডলাইজ অনেককে করতে পারি আমরা জীবনে। বা ছোট বয়স থেকে তো আমাকে বাড়ির সার্কামস্টান্সেস, এনভায়রনমেন্টটাকে পজিটিভ রাখা ভীষণ দরকার। যার জন্য বেশি যেটা দরকার হলো সময় দেওয়া বাচ্চাকে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে সময় দেওয়া। আজকালকার জীবনটা এত বেশি উই আর ইন দ্য রাট রেস যে আমরা বাচ্চাদেরকে সময় দিতে পারি না, কারণ আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আমরা নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকি, হ্যাঁ, বিভিন্ন এইসব জিনিস নিয়ে ব্যস্ত থাকি, তার ফলে আমরা বাচ্চাকে কোনো সময় দিতে পারি না। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট উই গিভ টাইম টু দ্য চাইল্ড, নাম্বার ওয়ান। নাম্বার টু, চাইল্ডকে ডিসিপ্লিন শেখানোটা, ইট শুড নট বি আমি একটা টাইম টেবিল করে দিলাম, তুমি 8টার সময় উঠবে ব্রেকফাস্ট, 9টার সময় তুমি চান, নো, নট আমার রাজকুমারী সিনেমাটার কথা মনে পড়ে গেল। তো ইট ইজ নট লাইক দ্যাট। বাচ্চাকে শেখানো যায়। সাউন্ড অফ মিউজিক ইজ আ বিগেস্ট এক্সাম্পল, যে আমরা বাচ্চাকে কি করে বড় করতে পারি ইজ আ বিগেস্ট এক্সাম্পল। যে আমরা গানের থ্রু দিয়ে বড় করতে পারি, আমরা অ্যাক্টিভিটি থ্রু দিয়ে বড় করতে পারি, আমরা ডিসিপ্লিনটা কিন্তু বিভিন্নভাবে দিতে পারি। নট হ্যাভিং আ হ্যামার অন দ্য হেড, যে পাটাং করে দিলাম, এই তোমার 9টার সময় এইটা করার দরকার, তুমি তো করতে পারলে না, এই 10টার সময় তোমার এটা করার দরকার, এটা তো করতে পারলে না। শিডিউল হিম অ্যান্ড টেল হিম হোয়াট ইজ উইথ মি, কথাটা আমরা প্রচণ্ড বলি, হোয়াট ইজ ইন দেয়ার ফর মি, উইথ মি। বাচ্চা যদি বুঝতে পারে যে হোয়াট ইজ ইন দেয়ার ফর মি, ছোট বাচ্চাদের ইজ ভেরি ডিফিকাল্ট, তাদেরকে আস্তে 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 করে প্র্যাকটিস করতে, কারণ দে হ্যাভ টাইম, হ্যাঁ, দে হ্যাভ টাইম ফর এভরিথিং। যে যখন খিদে পাবে বাচ্চা কাঁদবে, যখন ওদের টেস্টটা পাবে তখন কাঁদবে, যখন কোলে নিতে যাবে তখন ওরা দে উইল ক্রাই। তো এভরি সিগন্যাল ইজ ক্রাই ফর কিডস যারা একদম টডলার্স। কিন্তু আমি বলছি বাচ্চারা যখন 2 থেকে 3 বছর বয়স থেকে শুরু হয়ে যায়, যখন আমি তাকে ডিসিপ্লিন করতে চেষ্টা করব, তখন ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট আমি কী করে তাকে আর্টিকুলেট করি ওই উইথ মি পোর্শনটা, যে হোয়াটস ইন ইট দেয়ার ফর মি, তুমি এটা করলে তোমার এইটা রেজাল্ট আসবে। তো ইউ ওয়ান্ট টু বিকাম
একটা বাচ্চা দেখবে একটা সময়, একটা 3 বছরের বাচ্চা, আজকালকার ছোট বাচ্চারাও দেখবে কাউকে না কাউকে আইডিয়ালাইজ করে ফেলে, কোনো ফেরি টেল ক্যারেক্টারকে আইডিয়ালাইজ করে ফেলে, মেবি স্লিপিং বিউটি ও মেবি আ রাপুনজেল। আমি একটা মেয়ের ক্ষেত্রে বলছি, ছেলের ক্ষেত্রে কুড বি এনিবডি, ইউ নো, মেবি অ্যান আয়রন ম্যান। সো ইফ ইউ ওয়ান্ট টু বি অ্যান আয়রন ম্যান, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু হ্যাভ মিল্ক. It is very important to have these fruits. Iron Man একদিনে আয়রন ম্যান হয়নি, সে ছোটবেলা থেকে এইগুলো ফুড, ডু সাম গুগল রিসার্চ অ্যান্ড ফাইন্ড আউট যে যারা বিগেস্ট বডি বিল্ডার্স আছে বা বিগেস্ট যারা স্ট্রেংথ ট্রেনার্স আছে বা বিগেস্ট ফিল্ম স্টার্স আছে বা বিগেস্ট আইকনস আছে, তাদের শিডিউল অফ লাইফ কি, ছোটো ছোটো সেগুলো দিয়ে বাচ্চাদেরকে শেয়ার করা উচিত। যে আজকে তুমি দেখছো তো আয়রন ম্যান, তুমি আজকে দেখছো, তুমি একে দেখছো, তুমি একে আইডলাইজ করো, বা তুমি রাপুনজেল এত প্রিটি কী করে হয়েছে, ও খেয়েছে বিকজ ও স্ট্রবেরিজ খেত। তো হোয়াট ইউ ডুইং, তুমি ভিটামিন সিটা তুমি ইনকর্পোরেট করলে, মিল্কটা তুমি ইনকর্পোরেট করলে, চকলেটস, বাচ্চাদের ভীষণ অ্যাডিকশন চকলেটসে থাকে। এখন সিবিএসই কারিকুলামে বলে দিয়েছে যে সুগার অ্যান্ড চকলেট শুড বি আউট অফ কিডস। এটা গাটের জন্য ভীষণ খারাপ। বাচ্চাদের দেখা যায় যে 2 দিন 3 দিন ওরা পটি করে না, ছোট বাচ্চাদের, মানে আর মানে আইবিএস বলে, ইরিটেবল বাউল সিনড্রোম দেখা যায় বাচ্চাদের। এটা কেন হয়? এটা কিন্তু অ্যাংজাইটি থেকে হয়, ডিপ্রেশন থেকে হয়, ফুড হ্যাবিটস থেকে হয়, স্লিপ থেকে হয়, বিভিন্ন কারণে, বিভিন্ন ডিসঅর্ডার্সের জন্য এই জিনিসটা হয়। তো এইটা থেকে আমি কি করে বাচ্চাকে বার করে আনবো? তো তাকে বলতে হবে আমি চকলেটের জায়গায় আমি কি দিতে পারি। তো আই হ্যাভ টু লুক আউট ফর আ সাবস্টিটিউট যেটার মধ্যে সুগারটা কম থাকবে। আচ্ছা, প্রচুর কিছু বেরিয়েছে আজকাল, বাড়িতে বানিয়েও দিতে পারি। বেস্ট ইজ বাচ্চাকে ছোটোবেলা থেকে বাড়ির খাওয়ানো শেখানো ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ একটা সময় আসবে when the birds will have wings and they will fly away. তো সেই উইংসটা হওয়ার আগে they should know what exactly to eat. পাখিদের কাছ থেকে, আমরা প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিই। বা পাখিরা কিন্তু যখন পাখির বাচ্চারা যখন আসবে, দেখবে পাখিরা আসছে দূর থেকে চিচি করছে, করছে, because they know that is a time to feed them and they know exactly what to eat. ওরা তো কথা বলতে সেভাবে কমিউনিকেট করতে, তারা কী করে জানছে যে এইটাই আমাকে খেতে হবে। অ্যান্ড দে উইল ইট হোয়াট দেয়ার প্যারেন্টস হ্যাভ টট দ্যাম টু ইট। কোনোদিন রাবিশ খাবে না। তুমি দেখবে একটা বুলবুলি পাখি কোনোদিন গিয়ে কাছড়া খাবে না, কোনোদিন গিয়ে নোংরা খাবে না, যেটা কাক খাবে। সো ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিভিজুয়ালস, লাইক আমরা আমাদের নেচার, যেটাকে আমরা মাদার নেচার বলি, মাদার নেচার আমরা প্রকৃতি থেকে আমরা শিক্ষা নিতে পারি। হ্যাঁ, এবং বাচ্চাদেরও তো একটা ইমিটেট করার একটা টেন্ডেন্সি থাকে। একদমই থাকে। বাচ্চা যদি দেখে বাবা মা এই ধরনের লাইফস্টাইল লিড করছে, বাচ্চাও অটোমেটিক্যালি সেটাই ইমিটেট করবে কোথাও একটা, কনসিয়াসলি বা সাবকনসিয়াসলি। হ্যাঁ, এই জন্য আমি বলেছি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য প্যারেন্টস টু বি ভেরি ডিসিপ্লিন। কারণ আমি যদি ডিসিপ্লিন হয়, বাচ্চাকে বলে আমি এদিকে রোল খাচ্ছি, বাচ্চাকে বলে তুই বাবা তুই মুড়ি খা, definitely bacha will not listen. So you have to have muri so that the bacha can have muri. আমি মুড়ি খাবো না আর বাচ্চা খাবে মুড়ি, এটা হবে না। তো it has to be that it is that I have a child who is a pancreatic patient. So ওর প্যানক্রিয়াটাইটিসের জন্য ওর মা হ্যাজ স্যাক্রিফাইস যে জিনিসগুলো বাচ্চা খাওয়া উচিত নয়, বা ডক্টরস যেগুলো রেস্ট্রিকশন করেছে, মা কমপ্লিটলি ছেড়ে দিয়েছে সেগুলো খাওয়া। তো বাচ্চা ইজ মোটিভেটেড অফ নট হ্যাভিং থিংস বিকজ মাই মাদার ডাজন্ট হ্যাভ দ্যাট অর মাই ফাদার ডাজ নট হ্যাভ দ্যাট। সো আমরা কিসের জন্য বাঁচি? উই অল লিভ ফর ফ্যামিলি। তো সেই ফ্যামিলিটার ওয়েলবিংয়ের জন্যে ছোটোখাটো স্যাক্রিফাইসেস করার দরকার। ইট ইজ হেলদি। আমি বলবো স্যাক্রিফাইসেস, আমি বলছি না যে বিশাল তোমার লাইফস্টাইল চেঞ্জ করে দেবো, নো। ইন ফ্রন্ট অফ দ্য কিডস, ইফ ইউ ওয়ান্ট আ ফিউচার, আমাদের দেশের ফিউচার, আমাদের ফিউচার, আমাদের সোসাইটির ফিউচার আজ আমাদের বাচ্চারা, এবং তাদের ভ্যালুজ আর ভেরি ইম্পর্ট্যান্ট। আমি মনে করি, আমি দেখেছি প্রচুর চ্যানেলে যে বাচ্চাদেরকে সেলফ প্রোটেকশনের জন্য ক্যারাটা শেখাচ্ছে, কি না দিল্লিতে রেপ কেস এত, ওয়েস্ট বেঙ্গলের রেপ কেস এত, এখানে রেপ কেস অত, ওখানে বাচ্চা নিজেকে সেলফ প্রোটেক্ট করবে। আমি বলবো বাচ্চাকে ডেফিনেটলি তাদের জন্য সেলফ প্রোটেকশন দরকার, বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ দ্য মাদার অফ মেল চাইল্ড। ছেলেকে একটা ভালো করে মানুষ করা ভীষণ দরকার, বিকজ আমরা যতই বলি মেয়ে আর ছেলে ইকুয়াল, উই স্টিল লিভ ইন আ প্যাট্রিয়ার্কাল সোসাইটি। পুরুষ শাসিত সমাজে আমরা এখনও থাকি এবং এখনও বাস করি, যদিও আমাদের অনেকটাই আমাদের ইকুয়াল হয়েছে, ইকুয়াল রাইটসের জন্য লড়ছে, বা লড়ার কোনো দরকার নেই। আমার মনে হয় দের ইজ নাথিং টু ফাইট অ্যাবাউট ইকুয়ালিটি, ইট কামস অটোমেটিক্যালি। হ্যাঁ, ইকুয়ালিটির জন্য আমি আজকাল ইকুয়ালভাবে একটা, যেরকম পুরুষ সংসার চালায়, একটা মহিলাও সংসার চালায়।
পুরুষও কন্ট্রিবিউট করছে, একটা মহিলাও কন্ট্রিবিউট করছে, তো ইকুয়ালিটি তো এসেই যায়। তো তার জন্য আমাকে প্রচণ্ড ঝান্ডা নিয়ে বেরোতে হবে, আই থিঙ্ক আই ডোন্ট রিয়েলি অ্যাগ্রি টু দ্য ফ্যাক্ট অফ দ্যাট। বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ছেলেদেরকে সেই ভার্চুয়াল ভ্যালুস দিয়ে তৈরি করা উচিত, দ্যাট হাউ টু রেসপেক্ট আদার উইমেন ইন লাইফ। রেসপেক্ট কিন্তু প্রথম থেকে শুরু হয় মা থেকে। একটা ছেলে যদি তার মাকে রেসপেক্ট করে, সে প্রতিটা মহিলাকে জীবনে রেসপেক্ট করবে, ইট বিং আ সিস্টার, ইট বিং এনি আদার ওমেন অ্যারাউন্ড ইউ। সো ওই রেসপেক্টের জায়গাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেই ভ্যালুসটা দিয়ে, সেই বিহেভিয়ারাল ট্রেটস দিয়ে বাচ্চাকে তৈরি করা উচিত। খাওয়া দাওয়া এগুলো তো সব ডিসিপ্লিনের মধ্যে, আমি যা খাবো, আমি যেরমভাবে চাইবো, বাচ্চাটা একটা থাকে মাটির ডালা, আমি যেভাবে চাইবো সেইভাবে আমি গড়বো। সেই মাটির ডালাটাকে কিন্তু গড়ার পুরো দায়িত্বটা এই আর্লি স্টেজেস অফ লাইফে কিন্তু কমপ্লিটলি অন দ্য হ্যান্ডস অফ পেরেন্টস। ঠিক ঠিক ঠিক। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এবং এই চ্যারিটিটা সেই সময় থেকেই শুরু করে নিতে হবে। হাত থেকে বাচ্চা বেরিয়ে যাওয়ার পরে তখন আমি এসে কাউন্সিলর, এই থেরাপিস্ট, এখানে রিহ্যাবিলিটেশন সেন্টার, এগুলো করে লাভ হবে না। ছোট্ট থেকে ইউ শুড বি অ্যালার্ট হোয়াট ইজ গোয়িং অ্যারাউন্ড ইয়ার চাইল্ড, প্রোটেক্টিভ বাট নট ওভার প্রোটেক্টিভ, নট অবসেসড। অবসেস হওয়া মানে বাচ্চার ওপরকে বাচ্চাকে ফ্রিডম দেওয়া উচিত। আমার মনে হয় বাচ্চাদের দে শুড বি ফ্রি, দে শুড ফ্লাই লাইক ফ্রি বার্ডস, বাট এট দ্য সেম টাইম ইউ নো ওয়ে টু, মানে বলে না ঘুড়ি আমি ওড়াতে লাটাই তো আমার হাতে, ওই লাটাইটাই ধরে রাখতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল প্যারেন্টস। জীবনে শুধু বাচ্চা নয়, বাচ্চা বড় সবাই প্রত্যেকে সাকসেসফুল হতে চায়। একদম। কি দরকার হয় সাকসেসফুল হতে গেলে? সাকসেস, আমি আবার বললাম, সাকসেস ইজ আ মিথ, ইটস অ্যান ওভাররেটেড ওয়ার্ড উইচ ইজ কল্ড এ সাকসেস। আমার কাছে সাকসেসফুল হতে গেলে কি হতে হবে হলো তোমার ড্রিমস, যেটাকে আমরা ড্রিম বলি, এবং ড্রিম থেকেও ভেরি হলো ফোকাস। ফোকাস, ভেরি ফোকাস। এবার ফোকাসের FOCUS, এবার এটার একটা ফুল ফর্ম, এক্সপ্যান্ডেড ফর্মটা আমি একটু বলি। এফ, যেটা আমি মনে করি এফটা হলো ফিয়ার। আই শুড নট ফিয়ার অফ বিকামিং এনিথিং ইন লাইফ। আমার যেটা মনে হবে আমার রাইট, ইট ইজ মাই ডিসিশন অফ বিকামিং সামথিং ইন লাইফ। হ্যাঁ, আমার বেসিক্স হ্যাজ টু বি ভেরি স্ট্রং। ফাউন্ডেশনটা যদি স্ট্রং হয়, একটা বিল্ডিং ঠিক দাঁড়িয়ে যাবে। তো ওই ফাউন্ডেশনটা যদি স্ট্রং থাকে, যেটা প্যারেন্টসরা যদি তৈরি করে দেয়, দিস ফোকাসের এফ উইচ হ্যাজ টু বি দ্যাট এফটা হ্যাজ টু বি very 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 strong. That is the fear factor, that you have to come out of fear. You have to be with family. F stands for fear, F stands for family, F stands for friends. So তার মানে social belongingness-টা ভীষণ দরকার। তো তোমার ফিয়ার করার দরকার নেই, তোমার ফ্যামিলির সঙ্গে সময় কাটানো দরকার। ইট ইজ ইম্পর্টেন্ট যে তুমি তোমার বাড়িতে এসে 15 minutes হলেও ইউ স্পেন্ড টাইম উইথ ইউর প্যারেন্টস, অর প্যারেন্টস স্পেন্ড টাইম উইথ children, or বুড়ো বয়স্ক যদি কেউ বাড়িতে থাকে, with them. And friends, choose your friends. Friends can be good effect and bad effect. এটা হলো F. O মানে you should not overthink. Overthinking actually মানুষকে হ্যাম্পার করে, ডিপ্রেশনে নিয়ে যায়। And you should always overcome obstacles. তোমার জীবনে যাই অবস্টিকেল আসুক না হলো, তোমার গোল, তোমার লক্ষ্য হ্যাজ টু বি স্থির, যে আমি ওই লক্ষ্যটা অবধি পৌঁছাবো। নেক্সট আছে সি ইজ কমিউনিকেশন। এই যে আমাদের এই এতক্ষণ আমরা ডিসকাস করলাম যে আমাদের এই যে ফোন, এই মিডিয়া, এই হানা তানা, এগুলোতে আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করে দেয়। হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ দ্যাট কমিউনিকেটিং উইথ পিপল। দ্য মোর ইউ কমিউনিকেট, দ্য মোর ইউ লার্ন। ডেফিনেটলি আমরা ইউটিউব থেকে লার্ন করি, আমরা অনেক সোশ্যাল মিডিয়া, অনেক সোশ্যাল অ্যাঙ্গেলস আছে, সেখান থেকে শিখি। বাট সবচেয়ে ভালো শিখি যেটা আমরা কাইনেস্থেটিক লার্নিং বলি, যেরকম আমরা দুজন বসে আছি, উই আর লার্নিং ফ্রম ইচ আদার। এই ধরনের কনভারসেশন, এই ধরনের কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউ আন্ডারস্ট্যান্ডিং, ভেরি ইম্পর্টেন্ট ইজ আন্ডারস্ট্যান্ডিং ওয়ান সেলফ। তুমি নিজেকে বোঝো। তুমি যদি নিজেকে ভালো করে বুঝতে পারো, তবেই তুমি অপরকে বুঝতে পারে। আজকালকার দিনে আমরা দেখি যে এই যে ডিভোর্স কেস তুমি বললে, ডিভোর্স কেস কেন হচ্ছে? বিকজ একটা মানুষ, সে তার নিজেকেই বোঝে না, সে তার অন্য জনকে বসবে কি, তার লাইকস অ্যান্ড ডিসলাইকসই সে ঠিক করতে পারলো না। তার আজকে এইটা লাইক হলো, তো কালকে ওটা ডিসলাইক হলো, ওটা ডিসলাইক কালকে হলো, পরশু আরেকটা লাইক হলো। ইট ক্যানট বি চেঞ্জিং। সো ইউ হ্যাভ টু বি, যেটা বলছি যে ইউ হ্যাভ টু হ্যাভ
a concrete thought process. So, and lastly is S, which stand for stability. You have to be stable. তুমি যা কিছু করছে, determination and stability is the only mantra in life. তুমি যদি stable না হও, তুমি কোথাও কিছু achieve করতে পারবে না. So you have to be stable, and this mantra of focus can make a person successful and reach to the goal which you are actually longing for. U stands for Understanding. Understanding. তাহলে কি হলো? F for fear, family, friends. তারপর O for obstacles And overthinking. C for communication, conversation. U for understanding. And S for এই যে বললাম কি? stability. Okay, that's great. যখন বারবার ব্যর্থ হচ্ছি, পারছি না, কোনো একটা কিছু কাজ করার চেষ্টা করছি এবং বারবার পারছি না, একটা লক্ষ্যে যেতে চাইছি, পারছি না, কি করব? হারছি যখন, প্রত্যেকবার হেরে যাচ্ছি, তখন কি করে, মানে what can keep us going? দেখো, there are different pattern of people. কিছু people are self motivated. ওরা প্রচুরবার হেরেও, যেরকম কেন্টাকি ফ্রাইড চিকেন, the owner of the KFC chicken is the biggest example of life. He started his career at the age of 65. He was মানে প্রচণ্ড আনসাকসেসফুল থ্রু আউট হিজ লাইফ. 65 বছর বয়সে গিয়ে ও KFCর এত বড় একটা চেন বানায়, 60 to 65 এজে গিয়ে তৈরি করে. আমি যদি সাকসেসের পেছনে দৌড়াই, সাকসেস উইল নেভার কাম টু মি. সাকসেসের জন্য হার্ড ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট. তখন ইট ইজ আরেকটা অ্যাক্রোনিম যেটা আছে, হ্যাপি মানে তো সুখী. এবার হ্যাপিরও অ্যাক্রোনিম আছে. ফার্স্ট ইজ হোপ. H stand for hope. আচ্ছা, হোপ. You should always be hopeful. আমি কখনো যদি আমি যদি হোপফুলটা নাই থাকি, তাহলে আমি কি করে হব? আমি যদি একদম উদাস হয়ে যাই. একটা সময় there was a time in life, এই যে যখন আমাদের প্যান্ডেমিকের সময়টা, everyone around was, মানে কারোর চাকরি চলে গেছে, কারোর ব্যবসা ডুবে গেছে, কারোর ফ্যামিলিতে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স মারা গেছে, কারোর এন্টায়ার ফ্যামিলি ডুবে গেছে, বাট স্টিল পিপল হ্যাড দ্য হোপ দ্যাট ইয়েস উই উইল শাইন অ্যান্ড রাইজ. A is a very important word is avoid negativity. আমরা কি করি, আমরা নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে সারাউন্ডেড থাকি এবং আমরা নেগেটিভিটিগুলোকে থেকে বাইরে বেরোতে পারি না. We get যাকে বলে we get dozed, we get actually swallowed in the negativity. তো এটাকে বলে ডেভিলিশ অ্যাটাক. আমাদের নেগেটিভিটিস ইন লাইফকে আমাদেরকে দূরে করে দিতে হবে. নেগেটিভ পিপল, টক্সিক পিপল, হুএভার আমাদের আশেপাশে আছে, তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখো. ডাজন্ট মিন ইউ গো অ্যান্ড ফাইট, বাট না, তাদের থেকে দূরে রাখো. পি স্ট্যান্ডস ফর পেশেন্স. তোমাকে পেশেন্ট হতেই হবে. ইউ হ্যাভ টু হ্যাভ আ লট অফ পেশেন্স টু রিচ দ্যাট লেভেল. হ্যাঁ, আরেকটা পি স্ট্যান্ডস ফর পারসিস্টেন্ট. ইউ হ্যাভ টু বি পারসিস্টেন্ট. অ্যান্ড ওয়াই স্ট্যান্ডস ফর, এই যে লোকে বলে দূর আর কি হবে, আমার তো বয়স হয়ে গেল. Young. আচ্ছা. Young from heart, young from feeling, young from thought. This is happy all about. Oh, wow, that's awesome. শেষ প্রশ্ন, রিলেশনশিপ মানে বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড ধরো, বা স্বামী স্ত্রী বলো, তারা সম্পর্কটাকে কি করে সুন্দর রাখতে পারে? Well, I'm 25 years old married. আমাদের হলো ডিস্টেন্ট রিলেশনশিপ. না আমার হাজব্যান্ড নয় বাইরে থাকতো, না আমি বাইরে থাকতাম, তো উই আর লাইক ক্যাচ অ্যান্ড গো টাইপ অফ, অ্যান্ড উই হ্যাড 2 kids. তো আমাদের রিলেশনশিপ, আই ওয়ন্ট সে ইট ইজ সাকসেসফুল, আপস অ্যান্ড ডাউনস প্রতিটা রিলেশনশিপে থাকে. বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ দ্যাট বিয়ে করার আগে ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু নো দ্য পার্সন ওয়েল. আমাদের এখন স্কোপ আছে, আমাদের সময় হয়তো সেই এতটাও স্কোপ ছিল না, এখন তো আরও অ্যাডভান্স স্কোপ আছে টু নো দ্য পার্সন, টু লিভ উইথ দ্য পার্সন, টু সি ইফ ইউ ক্যান স্পেন্ড দ্য রেস্ট অফ ইয়োর লাইফ উইথ দিস পার্সন. আমি কারোর সাথে থাকলাম, কাউকে বিয়ে করলাম, অন হোয়াট, অন দ্য গ্রাউন্ড অফ হোয়াট, অন স্যাক্রিফাইসিং হোয়াট. আমি স্যাক্রিফাইস কেউ করবে না.
আমি হ্যাপিলি একটা লোকের সঙ্গে সারা জীবন থাকতে পারবো, সেটাই ইজ দ্য সাকসেস মান্ত্র অফ এনি ম্যারেজ। এবং সেটা আমি জানবো কি করে? তার সঙ্গে সময় কাটাও। একটা মানুষের সঙ্গে সারা জীবন থেকেও আরেকটা মানুষকে চিনতে পারে না। তো একটা ছোট্ট সময়ের মধ্যে একটা পরিচিতি হয়ে যাওয়ার পরে চট করে বিয়ে করে নেওয়ার আগে তাকে বুঝে নাও যে আমার লাইকস অ্যান্ড ডিসলাইকসের সঙ্গে তার ম্যাচ করছে কিনা, তার সঙ্গে আমার ম্যাচ করছে কিনা, তার কি চাহিদা, আমার কি চাহিদা, ইট ইজ ম্যাচিং কিনা। আগে থেকে ইট ইজ বেটার টু বি বিটার ফার্স্ট দেন টু বি বিটার লাস্ট। আমরা কি করি? আমরা প্রথমে উই লাইক টু বি সুইট অ্যান্ড বিটার হয়ে যায় লাস্টে গিয়ে। ম্যারেজ তো ডিভোর্স ইজ ওকে, বাট ডিভোর্স ইন আ বিটার ওয়ে। মানে ডিভোর্স হচ্ছে অ্যালুমিনি নিয়ে, অ্যালুমিনি না নিয়ে, এর আগেনস্টে এটা বলছে, এর আগেনস্টে এটা বলছে, মধ্যেখানে মানে স্যান্ডউইচ হয়ে যায় বাচ্চারা, যদি বাচ্চা থেকে থাকে। আর যদি বাচ্চা না থেকে থাকে দেন হোয়াটস নেক্সট? তা আমরা বলি না, আমরা প্রচুর হিন্দি সিনেমায় डायलॉग जो कि तो प्यार एक बार होता है, शादी भी एक बार ही होता है, बट इट इज़ नॉट द फैक्ट। प्यार बहुत बार हो सकता है, शादी भी बहुत बार हो सकता है। তো আজকাল এই কোনোটেশনটা থেকে আমরা বাইরে বেরিয়েছি না, কিন্তু আমাদের প্রফেশনে এরকম লোকজন যারা হয়তো অনেকবার ভালোবেসেছে বা অনেকবার বিয়ে করেছে, তাদের তো ভিলেন, মানে সোশ্যালি দে আর পেইন্টেড অ্যাজ ভিলেন্স, ইভিল পিপল, ব্যাড পিপল, চরিত্রহীন, লম্পট। কিন্তু তুমি একজন সাকসেসফুল, একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তুমি বলছো যে বারবার প্রেম হয়, বারবার বিয়ে করা যায়। মানে সেই লোকগুলো তাহলে খারাপ লোক নাও হতে পারে। নট নেসেসারি খারাপ লোকটি কি মানুষের পার্সোনাল লাইফ দিয়ে কি আমরা বুঝি যে মানে সে একটা বিয়ে তার কাজ করলো না, সে আরেকজনের প্রেমে পড়লো, বিয়ে করলো। এটা এই যে আমরা বলি যে যে ওরা ভীষণ ভিলেনাস, যে এতগুলো বিয়ে করেছে, ভিলেনটা কে করে? আমার অপোজিট পার্টনারই করছে আমাকে ভিলেন। আজকে অনেক সেলিব্রিটিদের যাদের বিয়ে হয়েছে, তাদের ইদার হাজব্যান্ড হ্যাজ স্পোকেন অ্যাবাউট দ্য ওয়াইফ অর দ্য ওয়াইফ হ্যাজ স্পোকেন অ্যাবাউট দ্য হাজব্যান্ড। There have been so many examples. Or the society has spoken about them. কারোর কিচ্ছু এসে যাচ্ছে না কিন্তু, বাট দ্য সোসাইটি ইজ সো ভেরি ইন্টারেস্টেড এই সোশ্যাল মিডিয়া। লিখে যাচ্ছে একে এখানে দেখা গেল, ওকে সেখানে দেখা গেল, ও এর সাথে প্রেম করতে দে না ভাই, তাদের লাইফ করতে দে। There's nothing harm in it. Everybody has got the freedom to live happily. কাউর যদি হ্যাপিনেস একবারে না আসে, he or she can look for happiness আরেকজনের কাছ থেকে। তার কাছ থেকে সে হ্যাপি যদি একটা মুহূর্ত, 1 বছর বা 2 বছর পেতে পারে, ওয়াই নট? তাহলে এই যে তুমি বলছো ওয়াই নট, এই ওয়াই নটটা কি লোকে মেনে নেয়? মানে একজন মানুষ, তিনি খুব সাকসেসফুল একজন পলিটিশিয়ান, তিনি বেশ বয়সকালে একটা বিয়ে করে ফেললেন, সেটা যেন তার বিরাট অপরাধ হয়ে গেল, এবং সেটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় কি খিল্লি। আবার রিসেন্টলি আরেকজন পলিটিশিয়ান মহিলা, তার চেয়ে বয়সে বেশ কিছুটা বড় আরেকজনকে বিয়ে করেছেন, মানে তাদের বিষয়টা যেন কি মজার বিষয়, এ বাবা বিয়ে করেছে, এইটা নিয়েও আর প্রচন্ড যে খিল্লি অফ সোসাইটি। মানে আমি জাস্ট জানতে চাই তোমার পার্সপেক্টিভ থেকে, একজন সাইকোলজিস্টের পার্সপেক্টিভ থেকে, এই মানুষগুলো কি মানে অ্যাবনর্মাল? মানে এই যে একজন বয়সকালে বিয়ে করছেন, সারা জীবন হয়তো বিয়ে করেননি, 60 বছর বা 65 বছর বয়সে এসে বিয়ে করছেন, আরও যে দুজন বিয়ে করেছেন, দুজনেই পলিটিশিয়ান, তাদের প্রত্যেকেরই আগে একটা করে বিয়ে ছিল, এবং অনেকদিন পর তারা আবার দুজন একসঙ্গে বিয়ে করলেন, বহু চর্চিত বিয়ে করলেন। এরা দুজন কি অ্যাবনর্মাল? নট এট অল, ভেরি নর্মাল। বিয়ে করাটা কি অ্যাবনর্মাল আমি জানি না, আর বিয়ে করার যে এজ আছে সেটাও আমি জানি না, কারণ এটা আমি জানি না কোন মানসিকতার লোকেরা এই ধরনের ক্রিটিসিজম করে, আমি সেটাও জানি না। বিয়ে করাটাই তো তার পার্সোনাল, অ্যাবসলুটলি তার পার্সোনাল ব্যাপার। সে হয়তো একজন ফেমাস পার্সন, একজন নোন ফেস, একজন পলিটিশিয়ান, একজন অ্যাক্টর, তো তাদের কি কোনো পার্সোনাল স্পেস নেই? তা এটা কমপ্লিটলি তার ব্যক্তিগত ব্যাপার, যে আমি একজন কম্প্যানিয়ন আমি সারা জীবনে পেলাম না, আমি হয়তো একটা বয়সে এসে আমি একজন কাউকে মনের মতন মানুষকে পেলাম, বিয়ে করতেই পারি। ইট ইজ দেয়ার ডিসিশন দ্যাট দে ওয়ান্ট টু গেট ম্যারিড অ্যান্ড লিভ টুগেদার। বিয়ে আমরা ব্যাপারটাকে, বিয়ে অ্যাকচুয়ালি কি হয় আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে, বিয়ে মানে ওরা গুলিয়ে ফেলে যে এ বাবা, এই ভদ্রলোক এই বয়সে বিয়ে করবে, এই বয়সে কি ও আবার করতে পারবে? দিস ইজ হোয়াট আই হ্যাভ সিন ইন সোশ্যাল মিডিয়া, পিপল রাইটিং অ্যাবাউট দিস পিপল, যাদের কথা ইন কোটস আমরা বলছি, এবং ইট ইজ সো ভেরি, মানে আমার এত বেশি মানে আনপার্ডনেবল লেগেছে জিনিসটা, যে
how come, মানে it is their personal life, মানে why should anybody bother ওরা কি করতে চাইছে? যদি একে অপরের সঙ্গে যদি কেউ খুশি থাকে, why not? What stops them? ওরা কি কাউকে মার্ডার করেছে, কারোর ক্ষতি করেছে? ওরা তো সংসার করছে, তো করুক না। আর কেউ যদি 2 বার বিয়ে করে 3 বার করতে চায় বা 4 বার বিয়ে করে 5 বার করতে চায়, তারা করছে তো। আমরা কেন এত বর্ডার? আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের কি কোনো এরকম কনস্টিটিউশনের মধ্যে কোনো কিছু আছে রাইট অফ ম্যারেজিং অনলি ওয়ান? আমাকে বলা হোক, সেগুলো যদি থাকে তাহলে ইটস ওকে। আর যদি না থেকে থাকে, আমাদের সংবিধানের মধ্যে যদি এগুলো না থেকে থাকে, কোনো গাইডলাইন্স না লেখা থাকে, তাহলে ওয়াই? হোয়াট ইজ দ্য প্রবলেম? What is the problem with people when there is no problem of the society, of any rules and regulation of the constitution? And where is the problem? The problem is in the mind of people, in the thought process of people. কারণ আমরা অপরের খুশি দেখতে পারি না, অপরের হ্যাপিনেস দেখতে পারি না। এবং একজন কেউ ফেমাস ফেস, সে খুশি হবে, সে হ্যাপি হবে, সে গোপনে গিয়ে বিয়ে করবে, সে ভালো লাইফ লিড করবে, এবং তাকে নিয়ে আমি নোংরামো করব না, তাহলে আমার চলবে কি করে? আমারও তো ইউটিউবটাকে চালাতে হবে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবার্স বাড়াতে হবে, কি করে? দিস ইজ, আমি দেখেছি দিস আর দ্য কন্টেন্টস আজকালকার দিনে। আমরা আজকের এপিসোডটা মনে হয় এখানেই শেষ করি, নইলে ওভার ইটিং হয়ে যাবে। আজকে আমরা মূলত বাচ্চা এবং বাচ্চার বাবা মাদের নিয়ে থাকলাম। তবে আমার তোমার সঙ্গে আরও বেশ কয়েকটা এপিসোড করার ইচ্ছে রইল। তোমাকে জ্বালিয়ে নিয়ে আসার দায়িত্ব আমার এবং আমার টিমের। আপনাদের কেমন লাগলো আজকের এপিসোড? শেষ অবধি দেখার জন্য প্রথমেই আপনাকে ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে, খারাপ লেগে থাকে, কিছু মনে হয়ে থাকে, প্লিজ একটু কমেন্ট লিখুন। লিখলে আমাদের বুঝতে সুবিধা হয়। ওই যে উনি বলেছেন কমিউনিকেশন, আপনার আমার মধ্যেও তো কমিউনিকেশন হতে হবে। প্রায় 1 বছর হতে চললো, সম্পর্ক তৈরি হয়ে গেছে। একটু লিখুন, বন্ধুদের বলুন সাবস্ক্রাইব করতে, যারা করেনি ফোন কেড়ে নিয়ে সাবস্ক্রাইব করান। যত সাবস্ক্রাইবার্স বাড়বে, তত আমরা আরও বেটার স্পিকারদের, আরও বড় বড় মানুষদের কাছে অ্যাপ্রোচও করতে পারবো এবং আপনাদের আরও বেটার কন্টেন্ট দিতে পারবো। এবং আমাদের শুরু থেকে যে টার্গেট, ইনফরমেশন এবং ভ্যালু অ্যাড করা, আমরা এন্টারটেনমেন্ট সেই অর্থে প্রোভাইড করি না। টাইম অ্যান্ড টাইড পডকাস্টের লক্ষ্যই হচ্ছে ইনফরমেশনের সঙ্গে এন্টারটেনমেন্ট দেওয়া। সেই চেষ্টাটা আমরা চালিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী সপ্তাহে। টিল দেন, গুড বাই অ্যান্ড গুড নাইট ফ্রম সৌরভ চ্যাটার্জি।